বাবা, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। তুমি প্লিজ আমাকে আর জোর করো না। যাকে বিয়ে করব তাকে যদি ভালোই না বাসতে পারি তাহলে সেই বিয়ে করে কি লাভ বলো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি নিশ্চয়ই চাইবে না যে তোমার এত আদরের ভাতিজি কষ্টে থাকুক। আজ প্রথম নিজের বাবার বিরুদ্ধে এতগুলো কথা বলল তনয়। ওর কথাগুলো শেষ হতে না হতেই ওর বাবা কষে একটা থাপ্পড় মারলেন। তারপর রাগে গজরাতে গজরাতে বললেন, বিয়ে যখন করবি না তাহলে ওর বিয়েটা ভেঙে দিলি কেন বল? উত্তর দে আমার কথার। তুই যদি ওকে ভালোই না বাসিস তাহলে ওর বরকে ফোন করে বলেছিস যে তোর সাথে সাফিকার রিলেশন আছে? বল। তনয় এবার ভীষণ রেগে গেছে। ওর বাবার সামনে রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু পারছে না। দাঁতে দাঁত চেপে তনয় বলল, তোমরা আমার কথা বিশ্বাস কেন করছো না? আমি বরকে কোনো কল করিনি, আর না তো কিছু বলেছি। আর সাফিকার সাথে রিলেশনের কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তোমরা সবাই জানো যে ওই মেয়েটাকে আমি দুই চোখে সহ্য করতে পারি না। তাকে ভালোবাসা বা বিয়ে করা তো দূরে থাক। এজন্যই তো আমার সন্দেহ তোর উপর। তুই ছাড়া এই বিয়ে কেউ ভাঙতে পারে না। যবে থেকে সাফিকাকে এখানে এনেছি তবে থেকে তুই মেয়েটাকে সহ্য করতে পারছিস না। তুই ওর বিয়ে ভাঙার জন্য এমন একটা জঘন্য কাজ করবি আমি ভাবতেও পারিনি। তোকে নিজের ছেলে ভাবতেও ঘৃণা লাগছে। বাবা, তুমি তোমার ছেলেকে এই চেনো? তোমার মনে হয় আমি এই ঘৃণিত কাজটা করতে পারি? আমি শিওর ওই ছেলেটাই বিয়ে করবে না, তাই এত সব ফোন দিয়ে আসছে। এমন একটা মেয়েকে কেই বা বিয়ে করতে চাইবে? জলজান্ত একটা রোবট। প্রথমে সুন্দরী দেখে হ্যাঁ বলে দিলে ও পরে হয়তো ওর ব্যবহার দেখে ওর সাথে কথা বলে আফসোস হচ্ছিল যে এমন একটা মেয়েকে কি করে বিয়ে করবে। তনয়, তুই এত বড় একটা অন্যায় করার পরেও বড় বড় কথা বলে যাচ্ছিস। লজ্জা করছে না তোর? তোর জন্য সাফিকার জীবনটা আমি নষ্ট হতে দেব না। এইসব শোনার পর আর কেউ রাজি হবে ওকে বিয়ে করতে? আমি তোর মতামত শুনতে চাইনি। আমি শুধুমাত্র আমার মতামত জানাচ্ছি। বাবা, তুমি সাফিকাকে জিজ্ঞেস করে দেখো, আর আমার সাথে বিয়ে দিলে ও আরো দুঃখী হবে। তুমি বুঝতে পারছো না? আমি কিছুতেই ওকে হ্যাপি রাখতে পারবো না। বাবা প্লিজ, তুমি জেনে শুনে ওই মেয়েটার সাথে আমার জীবনটাও নষ্ট করে দিও না। ওর জন্য আরো ভালো পাত্র পাওয়া যাবে, প্লিজ বাবা। ভালো পাত্র? আজকে মান সম্মান না থাকলে তুই ভালো পাত্র দিয়ে কি করবি? এভাবে তোর কারণে ওর বিয়ে ভেঙে গেছে। শুনলে কোনো ভালো পাত্র ওকে বিয়ে করতে রাজি হবে বল? আর সব আত্মীয় স্বজনদের কাছে আমার মুখ দেখানোর মতো ব্যবস্থা রেখেছিস তুই? আজ তোদের বিয়ে না হলে সবার সামনে মুখ দেখাতে পারবো ভেবেছিস? বাবা, তুমি মান সম্মানের কথা ভেবে আমাদের দুজনের জীবনই এভাবে শেষ করে দিতে পারো না। এতে কেউ সুখী হব না। তুমি বরং সাফিকাকেই জিজ্ঞেস করো। আমি 100% শিওর ও নিজেও আমাকে বিয়ে করতে চাইবে না। আমি কথা দিচ্ছি সাফিকা রাজি থাকলে আমি ওকে বিয়ে করে নিব। কথাগুলো বলেই তনয় ভাবতে লাগলো যে সাফিকা নিশ্চয়ই ওকে বিয়ে করতে রাজি হবে না। যদিও ফোনটাও করেনি, কিন্তু যেই করে থাক, নাম তো ওরই নিয়েছে। কে হতে পারে যে ওকে এত বাজেভাবে ফাঁসিয়ে দিয়েছে? কিন্তু ও যে বলে দিল যে সাফিকা রাজি থাকলে ও ওকে বিয়ে করে নিবে। সাফিকা যদি সত্যিই রাজি হয়ে যায় ওকে বিয়ে করতে, তাহলে না না, যে করেই হোক এখন সাফিকাকে মানাতে পারলেই ওর বাবার এই বাজে সিদ্ধান্তটা থেকে ও মুক্তি পাবে। এতক্ষণ তনয় ওর বাবা শহীদুল সাহেবের সাথে তর্ক করছিল ও চাচাতো বোন সাফিকাকে নিয়ে। সাফিকা গ্রামের মেয়ে। ওদের ওখানে নর্মাল একটা কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে অনার্সটা কমপ্লিট করেছে। ওর বাবা কৃষি কাজ করে, জমি জমা অনেক আছে। সাফিকারা দু বোন, কোনো ভাই নেই। ওর ছোট বোন সানিয়া এবার কলেজে উঠল। তনয়ের বাবা ভাতিজিকে নিজের কাছে এনেছিল বিয়ে দেওয়ার জন্য। পাত্র ছোট একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু কেন জানি তনয় সাফিকাকে দেখতেই পারত না। এই কথাটা সবাই জানতো, কিন্তু আজ সাফিকার বিয়ে ছিল। হঠাৎ বরের বাবা ফোন করে জানায় যে তার ছেলে নাকি ওনাদের ফোন করে জানিয়েছে যে সাফিকার সাথে তনয়ের সম্পর্ক ছিল। শুধু তাই নয়, তনয় নাকি এটাও জানিয়েছে সাফিকা প্রেগনেন্ট। শেষের কথাটা এক কান দুই কান হতে হতে সবার কানে পৌঁছে গেছে। সবাই এসব নিয়েই আলোচনা করছে। তনয়ের ভাষ্য মতে এই ফোনটাও করেনি, কিন্তু ওর বাবার বিশ্বাস যে এই ফোনটা ওই করেছে। তনয় ভীষণ রেগে আছে। নিজের বাবাই যেখানে ওকে বিশ্বাস করছে না, সেখানে অন্য কেউ ওকে কি বিশ্বাস করবে? সাফিকার উপরে রাগে ফেটে পড়ছে। সাফিকার মা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। গ্রামের সহজ সরল মানুষ, শহরে এসেছিল নিজের মেয়েকে ভালোভাবে বিয়ে দিতে।
কিন্তু সেটা যে তাদের জীবনের বড় ভুল হবে তা ভাবতেও পারেনি। সবাই জানে যে এসব মিথ্যে, কিন্তু আত্মীয়দের মুখ কি করে বন্ধ করবে? সবাই শাফিকাকে ছি করছে। কয়দিনের জন্য চাচার বাড়ি এসে চাচাতো ভাইয়ের সাথে এসব। শাফিকার বাবা খুব চিন্তায় আছে। এক মেয়ের বিদায় নিয়েই যদি এত কিছু হয়ে যায়, তাহলে উনি ওনার ছোট মেয়ের বিয়ে দিবেন কি করে? তনয়ের গার্লফ্রেন্ড আছে, ওদের 2 বছরের রিলেশনশিপ। ওকে ছাড়া তনয় আর কাউকেই বিয়ে করতে পারবে না। তাছাড়া গ্রামের সহজ সরল ন্যাকা টাইপের মেয়ে দেখলেই তনয়ের গা জ্বালা করে। এই কারণেই শাফিকাকে ওর অপছন্দ। সব সময় বাধ্য মেয়ের মতো সবার হুকুমের আশায় থাকে। যে যা বলে তা অক্ষরে অক্ষরে পালন করে। নিজস্বতা বলতে কিছুই নেই এই মেয়ের। আর তাকে নাকি ও ভালোবাসে, কথাগুলো ভাবতেই গা ঘিন ঘিন করে উঠে তনয়ের। তনয়রা 2 ভাই আর 1 বোন। ওর ভাই তুষার মাস্টার্স করছে, আর ছোট বোন তন্নি সানিয়ার সমান, সবে কলেজে উঠল। তনয়রা মাঝে মধ্যেই গ্রামে যেত, তবে শাফিকা এই প্রথম ওদের বাসায় এসেছিল। এর আগেও তনয় শাফিকাকে পছন্দ করতো না, কেমন যেন মরা মরা টাইপের মনে হয় শাফিকাকে ওর। হঠাৎ শাফিকার মায়ের কান্না বেড়ে গেল, সবার ছোটাছুটিও বেড়ে গেল। তনয় আর ওর বাবাও সেদিকে ছুটে গেল। শাফিকা ঘরের দরজা লাগিয়ে দিয়েছে। কারো বুঝতে বাকি রইল না যে ও কি করতে চলেছে। তনয়ের বাবা তনয়কে শাসাতে লাগলো। যদি শাফিকার কিছু হয়ে যায়, আমি তোকে কখনো ক্ষমা করব না। আমি ভুলে যাব যে তুষার ছাড়া আমার আরেকটা ছেলে ছিল। তনয় সবার সাথে দরজা ধাক্কা দিতে লাগলো আর বলতে লাগলো, সাফিকা, তুমি কি পাগল হয়ে গেছো? মানুষের কথায় নিজের জীবন কেন শেষ করতে চাচ্ছ তুমি? আমি বলছি দরজা খোলো। দেখো, তুমিও জানো আর আমিও জানি যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে তুমি কেন নিজেকে শেষ করে দিতে চাইছো? টেস্ট করালেই তো সব প্রমাণ হয়ে যাবে। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সবাই আরো বেশি চিন্তা করতে লাগলো। সবাই দরজা ভাঙার প্রস্তুতি নিতে লাগলো। তনয়ের বাবা তখন বলতে লাগলেন, শাফিকা মামুনি, তুই দরজা খোল। তনয় তোকে বিয়ে করবে। আমার বাড়ি থেকে তোর কোনো অসম্মান আমি হতে দেব না। আমি কথা দিচ্ছি, আজ থেকে তুই এই বাড়িতেই থাকবি। আমিও দেখব কে তোকে অসম্মান করে কথা বলে। আমি বেঁচে থাকতে কেউ তোকে একটা কথাও শোনাতে পারবে না। তনয় রাজি হয়েছে। ও বলেছে যে তুই রাজি থাকলেও তোকে বিয়ে করবে। আমাদের আর টেনশন বাড়াস না মা, দরজাটা খোল। শহীদুল সাহেব কথাগুলো বলার সাথে সাথেই শাফিকা দরজা খুলে বের হয়ে আসলো। বউয়ের সাজে পুরো অপসরীর মতো দেখতে লাগছে শাফিকাকে। এইরকম একটা মেয়ের বিয়েতেও যে এত কাহিনী হতে পারে তা কে জানতো? এতক্ষণ সবাই এটা নিয়ে কানাঘোষা করছিল যে তনয়ের মতো একটা ছেলে এমন একটা জঘন্য কাজ কি করে করতে পারলো, তাও আবার নিজেরই চাচাতো বোনের সাথে। আর এখন বিয়েও করতে চাইছে না। কি ছেলে রে বাবা! অথচ যখনই শুনেছে যে তনয় শাফিকাকে বিয়ে করতে রাজি হয়েছে, তখনই আবার বলতে শুরু করলো, দেখেছো আজকালের ছেলে মেয়েদের কাজকর্ম, পাপ করে আবার স্বীকারও করে। আরে ভাই, বিয়ে যখন করবি আগে জানালেই পারতি, পারিবারিক ভাবেই বিয়ে দিত। এত নাটক করার কি দরকার ছিল? আসলে মানুষের কাজই হচ্ছে অন্যের সমালোচনা করা। কে কেমন তা না জেনেই সবাই মন্তব্য করা শুরু করে। ঘটনাটা আদৌ সত্যি কিনা তা যাচাই করার প্রয়োজনও বোধ করে না। শাফিকা বের হতেই ওর মা বাবা ওর কাছে ছুটে গেল। ওর মা কান্না করতে করতে ওকে জড়িয়ে ধরে বলল, মা, তুই আমাদের কথা না ভেবে কি করতে যাচ্ছিলি? তুই যদি এমন করিস আমাদের কি হবে বল? তুই না আমাদের সাহসী কন্যা। আমি জানি মানুষের কথায় তুই এমন কোনো কাজ করবি না। আমি কালকেই তোকে গ্রামে নিয়ে যাব, তুই যা চাস তাই হবে। শাফিকা এক ফোঁটা কান্নাও করেনি। বরপক্ষ আসবে না শোনার পর থেকে চুপ হয়ে আছে। একটু আগেও ও যখন দেখলো যে ওর জন্য ওর চাচা নিজের ছেলের সাথে তর্ক করছে, তখন ব্যাপারটা ওর কাছে খুব খারাপ লাগছিল। তাই দরজা বন্ধ করেছিল একটু একা থাকার জন্য। কিন্তু সবাই যে উল্টাপাল্টা ভাববে এটা ওর মাথাতেই আসেনি। ওর মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে শাফিকা বলল, মা, তোমরা কি ভাবছিলে বলো তো আমি কেন সুইসাইড করব? আমি তো কোনো দোষ করিনি। যে দোষ করেছে শাস্তি তো তার পাওয়ার কথা। আর তোমার কি মনে হয় এখন গ্রামে গেলেই সব ঠিক হয়ে যাবে? এই খবরটা কি গ্রামে পৌঁছায়নি? সমস্যা থেকে পালালেই তা সমাধান হয়ে যায় না, সমস্যাকে মোকাবেলা করতে হয়। এটা আমার জীবন, আমার সমস্যা, তাই সমাধানটাও আমাকেই খুঁজতে হবে। তোমরা একদম চিন্তা করো না। শাফিকার মুখে এমন কথা শুনে নিন্দুকেরা আরো কানাঘুষা করতে শুরু করে দিল। কিন্তু শাফিকার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ও সোজা তনয়ের সামনে গিয়ে দাঁড়ালো। শাফিকার মাত্র বলা কথাগুলো শুনে তনয় যেন হা হয়ে গেছে।
ও কল্পনাও করতে পারেনি যে সাফিকা এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। তনয় এটা ভেবে খুশিই হলো যে সাফিকা নিশ্চয়ই খুবই বুদ্ধিমতী একটা মেয়ে, আরো নিশ্চয়ই নিজের জীবনটা নষ্ট করার জন্য তনয়কে বিয়ে করতে চাইবে না। কারণ ফোনটা তনয় না করলেও সবাই জানে যে ফোনটা ওই করেছিল। সে অনুযায়ী ওর মতো একটা ছেলেকে সাফিকা নিশ্চয়ই বেছে নেবে না বিয়ের জন্য। ওর জীবনের সমস্যা নিজেই সলভ করবে। কিন্তু সাফিকা ওর দিকে যতই এগিয়ে আসছে তনয়ের হার্টবিট ততই বাড়ছে। সাফিকাকেও একটা নরম মেয়ে ভেবেছিল, কিন্তু ও তো একটা সাহসী মেয়ে বলেই মনে হচ্ছে এখন। সাফিকা তনয়ের একদম সামনে এসে থেমে গেল। তনয় ভাবছে যে এইবার হয়তো সাফিকা ওকে একটা থাপ্পড় দিয়ে জানতে চাইবে যে ও ওর সাথে এমনটা কেন করলো। কিন্তু সাফিকা ওকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি সত্যি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন? সাফিকার মুখ থেকে কথাটা শুনে তনয় কি বলবে বুঝে উঠতে পারছে না। আজ প্রথম সাফিকার এমন ব্যবহার দেখে এমনিতেই বিস্মিত হয়ে গেছে ও। তার উপর আবার ওকে জিজ্ঞেস করছে বিয়ে করতে রাজি হয়েছে কিনা। মেয়েটি আসলে কি চাইছে বুঝতে পারছে না তনয়। সাফিকা সবার সামনে ওকে এমন ভাবে কথাটা জিজ্ঞেস করছে যেন ও নিজেও এটাই চাচ্ছিল। তনয়কে চুপ থাকতে দেখে সাফিকা আবারও বলল, দেখুন, আমি আপনাকে জোর করছি না। আপনি যদি সত্যি আমাকে বিয়ে করতে চান, আমার কোনো আপত্তি নেই। আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। আপনি আরেকটু ভেবেচিন্তে তারপর সিদ্ধান্ত নিন। শুধুমাত্র সবার জোরাজোরিতে আপনি আপনার জীবনের এত বড় কোনো সিদ্ধান্ত নিন, এটা আমি চাই না। আমি আবারও জানতে চাইছি, আপনি কি সত্যি আমাকে বিয়ে করতে চান? তনয় রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তুমি তো রাজি হবেই। আমার তো মনে হয় যে এসব কিছুর পেছনে তোমারই হাত আছে। 1 মিনিট, সত্যি তো এসব তোমার প্ল্যান নয় না? মানে আমাকে বিয়ে করার জন্য তুমি এসব করনি তো? আমার তো এখন তোমাকেই সন্দেহ হচ্ছে। আমার পুরো পরিবারকে বশ করে নিয়ে আমাকেই তাদের কাছে খারাপ বানাচ্ছ। আপনার বুদ্ধির তারিফ করতে হয় মিস্টার তনয়। আমাকে কি মনে হয় আপনার? আমি কি এতটাই বোকা যে খাল কেটে কুমির আনবো? আর আপনাকে বিয়ে করা যদি আমার এতই শখ থাকতো, তাহলে কি আমার নিজের বিয়ে ভেঙে এত নাটক করতাম? নিজের আর পরিবারের মান মর্যাদা খুইয়ে এই কাজটা করতে হতো না। বড় আব্বুকে বললেই কাজটা হয়ে যেত। আপনার কি মনে হয় বলুন তো? বড় আব্বুকে বললে তিনি কি আমার কথা ফেলতে পারতেন? তনয়, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি সব আবোল তাবোল বলছিস? তুই বলেছিস যে সাফিকা রাজি হলে তুই ওকে বিয়ে করবি। এবার তো ওর মতামত শুনলি। আমি আর সময় নষ্ট করতে চাই না। এমন সময় তুষার এসে বলল, বাবা, কিছু মনে না করলে একটা কথা বলতাম না? মানে ভাইয়া শাফিককে পছন্দ করে না। তুমি না হয় জোর করে ওদের বিয়ে দিলে, কিন্তু তারপর কি হবে? তুমি কি একবারও সেটা ভেবে দেখছো? ওরা কখনো সুখী হবে না। তাহলে জোর করে এই বিয়ে দেওয়া কি মনে হয়? আমি বলছিলাম যে ভাইয়া কেন জোর করতে হবে? আমি তো আছি। যদি তোমাদের কারোর কোনো অমত না থাকে তো। আর সবচেয়ে বড় কথা, সাফিকা রাজি হলে। মাথা নিচু করে কথাগুলো বলা শেষ করেই তুষার আবার মুখের দিকে তাকায়। তনয় যেন আলো দিশা খুঁজে পায়, কিন্তু ওর বাবার হুঙ্কারে সব পিঠ ফিরে পায় দুই ভাই। তোমরা কি ভুলে যাচ্ছ যে তোমাদের বাবা এখনো বেঁচে আছে, আর সে তোমাদের সামনে আছে? তুষার, তুই এর মাঝে নাক গলাবি না। আর তনয়, ছোট ভাইকে দেখে শিখতে হবে তোর। ওর যেটুকু আত্মসম্মান বোধ আছে তোর সেটুকু নেই। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। বেশি কথা না বলে বিয়ের জন্য তৈরি হয়ে যা। তারপর তনয় আর অনিচ্ছাকৃত সাফিকাকে বিয়ে করে নিল। নিজের বাবা আর সাফিকাকে ও চরম শত্রু মনে হচ্ছিল। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আত্মীয়রা সবাই এক এক করে চলে যেতে লাগলো। সাফিকার পরিবার আর ওর একমাত্র ফুপুর পরিবার রয়ে গেল। বাকি সবাই চলে গেল। রাত 10টার বেশি বেজে গেছে। সাফিকা ওর বোন সানিয়া আর তন্নির সাথে রুমে বসে অপেক্ষা করছে। সাফিকা এর মধ্যে বিয়ের শাড়ি পরিবর্তন করে একটা 3 পিস পরে নিয়েছে। সানিয়া আর তন্নি ভয়ে আছে যে তনয় যে আজ সাফিকাকে আরো কি কি কথা শোনাবে কে জানে। ওর যে পরিমাণ রাগ, তন্নি তো তনয়কে ভীষণ ভয় পায়। ওর সামনে জোরে কথা পর্যন্ত বলে না, অথচ তুষারের সাথে কত ফ্রি। সানিয়া আর সাফিকার সাথেও তুষার অনেক ফ্রিলি কথা বলে। এই কারণে সবাই তুষার ভাই বলতে একেবারে পাগল। আর তনয়ের ধারে কাছেও কেউ যায় না ভয়, অথচ সেই তনয়ের জন্যই সাফিকাকে আজ অপেক্ষা করতে হচ্ছে। সাফিকা তন্নি আর সানিয়াকে উদ্দেশ্য করে বলে, তোরা চলে যা তো এখন।
অনেক রাত হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়। আমিও শুয়ে পড়ি। উনি যখন আসে আসুক। তোদেরকে এত রাত পর্যন্ত কে অপেক্ষা করতে বলেছে বল? আর আমারও ঘুম পাচ্ছে। এত কিছুর পরে তোর ঘুম পাচ্ছে আপু? তনয় ভাইয়া তোর সাথে কেমন ব্যবহার করবে তা ভেবে তোর ভয় লাগছে না? আমার তো ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছে, তোকে একা ফেলে যেতেই মন চাচ্ছে না। আচ্ছা আপু, তুষার ভাইয়াকে বড় আব্বু মানা কেন করলো? তুষার ভাইয়ার সাথে তোর বিয়ে হলে কতই না ভালো হতো বল। সানিয়া কথাটা বলতে না বলতেই তনয় রুমে ঢুকতে ঢুকতে বলল, তোমার বড় আব্বুর আমার মাথা খারাপ না করলে যে চলছিল না। সে তো আমার জীবনটা তছনছ করার জন্য উঠে পড়ে লেগেছে, আর সাথে তোমার আপুও। তোমরাও লেগে যাও আমার পেছনে, দেখো আর কি কি নষ্ট করার আছে আমার জীবনে। সানিয়া তো ভয়ে চুপসে গেল, চুপচাপ ঘর থেকে বের হয়ে গেল। তন্নি যাওয়ার আগে কিছুটা সাহস নিয়ে তনয়কে বলল, ভাইয়া প্লিজ সাফিকা আপুকে বকাবকি করো না। এখানে আপুর তো কোনো দোষ নেই। আমি জানি না বাবা এমন সিদ্ধান্ত কেন নিলেন। যাই হোক না কেন, সাফিকা আপুকে কষ্ট দিবে না একদম, তাহলে কিন্তু ভালো হবে না। কথাগুলো বলেই তন্নি ওখান থেকে চলে গেল। তনয় কি বলবে না বলবে বুঝতে পারছিল না। ও কিছু বলার আগেই তন্নি আর সানিয়া রুম থেকে বের হয়ে গেল। তনয় বিছানার দিকে তাকাতেই দেখতে পেল যে সাফিকা সুন্দর করে ওর বিছানাটা দখল করে শুয়ে আছে। চোখ বন্ধ করে থাকলেও তনয় জানে যে সাফিকা এখনো ঘুমোয়নি। তাই ওকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক সুরেই বলল, তোমাকে আমি সহজ সরল একটা মেয়ে ভাবতাম, কিন্তু বিশ্বাস করো, তোমার মতো বেহায়া আমি মনে হয় জীবনে দুটি দেখিনি। আমার লাইফটা নষ্ট করে দিয়ে আমারই বিছানা দখল করে শুয়ে আছো। এই মেয়ে, তোমার লাজ লজ্জা বলতে কিছু নেই? এত বেহায়া কেন তুমি? সাফিকা চোখটা খুলে তনয়ের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, দরজাটা লাগিয়ে দিয়েছেন কি? না হলে দেখা যাবে কে কখন রুমে ঢুকে পড়েছে। এখন তো এটা আর আপনার একার রুম নয়, এটা আজ থেকে আমারও রুম। বিয়ে করেছে আপনাকে, আপনার রুমটা তো আজ থেকে আমারও। সো নিজের রুমে ঘুমাবো না তো কি এখন অন্য কোথাও গিয়ে ঘুমাবো নাকি? লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়ুন। লাইট জ্বালানো থাকলে আমার ঘুম আসতে চায় না। তনয় নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারছে না। সাফিকার দিকে এগিয়ে গিয়ে সাফিকার হাত ধরে টানতে লাগলো আর বলতে লাগলো, এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যাবে। তোমার যেখানে খুশি থাকো গিয়ে, আমার রুমে তোমার কোনো জায়গা নেই। তোমার মতো একটা নির্লজ্জ মেয়ের সাথে আমি থাকতে পারবো না। এক বিছানায় তো দূরে থাক, তোমার সাথে আমি এক রুমেও থাকতে পারবো না। সাফিকা এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল আর আস্তে আস্তে বলল, আমার সাথে থাকতে না চান, আপনি যেখানে খুশি সেখানে থাকতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি কোথাও যেতে পারবো না। নিজের স্বামীর পাশে থাকবো, এতে বেহায়াপনার কিছু দেখছি না আমি। তনয় নিজেও সাফিকার পাশে শুয়ে পড়ল আর বলতে লাগলো, কত বড় সাহস তোমার, আমার রুম থেকে আমাকেই তাড়াচ্ছ? বিয়ে হয়েছে কি মনে হচ্ছে কোনো অদৃশ্য পাওয়ার পেয়ে গেছো? আগে তো পুরো মিনি বিড়াল হয়ে থাকতে। আমার তো এখন মনে হচ্ছে যে এসবের পিছনে তোমারই হাত আছে। তুমি আমাকে ভালোবাসো, তাই না? স্বীকার কেন করছো না? বিয়ে তো করেই নিয়েছো, এইবার অন্তত নিজের ভুলগুলো স্বীকার করো। কথাগুলো বলেই তনয় সাফিকাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর সাফিকার থুতনিতে হাত দিয়ে ধরে বলতে লাগলো, এত তেজ কোথায় ছিল বলো তো? তোমার এই তেজ ভাঙাতে না আমার বেশি সময় লাগবে না। তোমার আসল রূপ আমি সবার সামনে এনেই ছাড়বো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কথাগুলো বলেই তনয় সাফিকার থুতনি ছেড়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। সাফিকা এতক্ষণ তনয়ের কথা শুনছিল। এবার সাফিকা কান্না শুরু করে দিল। আজ সারাদিন এত কিছু হয়ে গেছে, তবুও সাফিকা এক ফোঁটা কান্নাও করেনি। কিন্তু এখন ওর কান্নাগুলো যেন আর বাধা মানছে না, দু চোখ ছাপিয়ে আসছে। কান্না করতে করতে সাফিকা বলতে লাগলো, কেন সবাই আমাকে দোষ দিচ্ছে বলুন তো? আপনি বর পক্ষকে ফোন করেছিলেন, আপনি বলেছেন যে আমি নাকি প্রেগনেন্ট। এ কথা শুনে কেউ আপনাকে কিছু বলেছে? একবারও আপনার দোষ দিয়েছে? কিন্তু আমাকে বলেছে, সবাই বলেছে যে আমি একটা দুশ্চরিত্রা মেয়ে, যে কিনা চাচার বিয়েতে 2 দিনের জন্য এসেই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এমনকি আরো কি কি বাজে কথা বলেছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু আপনাকে কেউ বলেছে দুশ্চরিত্র? কেউ বলেছে যে ছেলেটা নিজেকে সামলাতে পারেনি? বলেনি, কারণ আপনি ছেলেরা নাকি এমনই হয়, কিন্তু মেয়েদের নাকি মানিয়ে চলতে হয়। আমার শুধুমাত্র বিয়েটা ভাঙেনি, আমার সম্মান, আমার বাবা মায়ের সম্মান সবকিছু আপনি ধুলোয় মিশিয়ে দিয়েছেন। তারপরেও আমি আপনাকে বিয়ে করেছি শুধুমাত্র আমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে। আমার বাবা মা নিজের মান সম্মান বাঁচাতে আমাকে এখানে নিয়ে এসেছিল,
কিন্তু কি লাভ হলো বলুন? সেই মান সম্মান তো ধুলোর সাথে মিশে গেল। আমাকে বিয়ে দেওয়ার জন্য এখানে কেন আনা হয়েছিল আপনি কি জানেন? তনয় এতক্ষণ সাথিকার কান্না করা দেখছিল আর মনোযোগ দিয়ে ওর কথাগুলো শুনছিল। মেয়েটা নিজের সব দুঃখ কষ্ট চেপে রেখে তনয়কে বিয়ে করেছে, অথচ সেই তখন থেকে ওকেই দোষ দিয়ে যাচ্ছে। কিন্তু তনয় ফোন করেনি। সাফিকাও যদি কাউকে দিয়ে ফোন না করিয়ে থাকে তাহলে ফোনটা কে করলো বরপক্ষকে? তনয় কিছুতেই এটা মেলাতে পারছে না। তনয়কে চুপ থাকতে দেখে সাফিকা আবার বলতে লাগলো, কি হলো এখন? এমন ভাঙা রেডিওর মতো থেমে গেলেন কেন? উত্তর দিন। আপনি জানেন না, তাই না? এই বাসার প্রত্যেকটা মানুষ হয়তো জানে আমাকে এখানে কেন আনা হয়েছে, কিন্তু আপনি এখনো জানেন না। আপনি এত আজীব মানুষ কেন বলুন তো? কেউ আপনাকে জানায়নি নাকি আপনি নিজেই শোনার প্রয়োজন বোধ করেননি? এখনো কি জানতে চান না? তনয় বুঝতে পারছে না যে ওর কি বলা উচিত। এমন পরিস্থিতিতে ও এর আগে কখনো পড়েনি। আকাশ পরিমাণ রাগ নিয়ে রুমে ঢুকেছিল, অথচ এখন মনে হচ্ছে সাফিকার কথাগুলো শুনে ওর সব রাগ গলে পানি হতে শুরু করেছে। এমন তো হওয়ার কথা ছিল না। সাফিকা এতবার ওকে প্রশ্ন করে যাচ্ছে, অথচ ও চুপ করে শুধু শুনেই যাচ্ছে। কথা বলতে যেন ভুলে গেছে ও। না শুনে কি উপায় আছে? আমি চাইলেও তুমি শোনাবে, আর না চাইলেও তুমি শোনাবে। তার থেকে বলেই ফেলো তোমার কাহিনী। বাবা সেদিন বলছিল কি যেন, আমি অতটা মনোযোগ দিয়ে শুনিনি। সবাই কথা বলছিল, তোমার কোনো কথা শোনার কোনো আগ্রহ আমার ছিল না, তাই শোনা হয়নি। আজ তো না শুনলে তুমি আমাকে ঘুমাতে দেবে বলে মনে হয় না। সাফিকা কান্না করতে করতে তনয়ের শার্টের সাথে নাক মুখ মুছতে থাকে। তনয় সরে যেতে চাইলেও পারে না। সাফিকা টেনে ধরে ওর নাকের পানি চোখের পানিগুলো তনয়ের শার্টে মুছতে থাকে। তনয় নাক ছিটকায়, তবে সরতে পারে না। সাফিকা যে ওর শার্টটাকে টিস্যু বানিয়ে ফেলেছে তা বুঝতে বাকি রইল না। সাফিকার ক্ষণে ক্ষণে রং পাল্টাতে দেখে তনয় নিজেও হতবাক হয়ে গেছে। মেয়েদের কান্নাতে হয়তো এই কারণেই মায়া কান্না বলে, তো মানুষও ওর ন্যাকা কান্নার কাছে হেরে গেছে। আমাদের গ্রামেও একজন আমার বিয়ে ভেঙে দিচ্ছিল। শুধু আমাদের গ্রামের চেয়ারম্যানের ছেলে, সে আমার বাড়িতে বিয়ের জন্য প্রস্তাবও পাঠিয়েছিল, কিন্তু এসএসসি পাস একটা ছেলের সাথে অনার্স পাস করা একটা মেয়ের বিয়ে কি কোনো বাবা মা দিতে চায়? আর ওই ছেলেটাকে আমার একদম পছন্দ নয়। সারাদিন রাত আড্ডা নিয়ে থাকে, নেশা করে, আর বাপের টাকায় ফুটানি। ও অমন ছেলেকে আমি কেন? কোনো ভালো মেয়ে বিয়ে করতে চাইবে না, কিন্তু ওই যে জোর যার মুল্লুক তার, যে বিয়ে ভাঙা বন্ধের জন্য আমাকে এখানে আনলো, সে এখানে এসেও একই অবস্থা, তাও আবার বিয়ের দিন আরেক ধাপে গিয়ে। তনয় এতক্ষণ মনোযোগ দিয়ে ওর কথা শোনার পর বলল, তাহলে তোমার বিয়ে ভাঙার জন্য আমাকে কেন দোষারোপ করছো সবাই? এটা তো সবাই জানো যে বিয়েটা কে ভেঙেছে। আমাকে এর মধ্যে জড়ানোর খুব বেশি কি প্রয়োজন ছিল? এখানে ওরা খোঁজ পাবে কিভাবে? ওরা যাতে আমার খোঁজ না জানতে পারে সেই জন্যই তো আমাকে এখানে আনা হয়েছিল। তবে কেন জানি আমার মনে হচ্ছে আপনি সত্যিই বলছেন, মানে এর পেছনে নিশ্চয়ই অন্য কেউ আছে। কিন্তু কে সে? আপনি আমাকে হেল্প করবেন খুঁজে বের করতে? আর সে যে শুধুমাত্র আমার শত্রু তা নয়, কিন্তু সে আপনারও ঘোর শত্রু, না হলে আপনাকে এর মধ্যে জড়াতো না। তনয় বিছানা থেকে উঠে শার্টটা চেঞ্জ করে একপাশে জড়সড় হয়ে শুয়ে পড়ল আর ভাবতে লাগলো যে এই কাজটা যদি ওই চেয়ারম্যানের ছেলে না করে থাকে তাহলে আর কে হতে পারে। শহীদুল সাহেবের স্ত্রী শিলা ভীষণ রেগে আছেন। আত্মীয়ের মধ্যে বিয়ে শাদী ওনার একদম পছন্দ নয়। শোয়ার পর থেকে উনি স্বামীর সাথে এই নিয়ে তর্ক করেই চলেছেন। তোমাকে আমি আগেই বলেছিলাম যে এই মেয়েকে এখানে আনার কোনো প্রয়োজন নেই। গ্রামে এত ঝামেলা হচ্ছে, এখানে যে ঝামেলা হবে না তা কে জানে। তুমি তো আমার কোনো কথা শুনবে না, মানে ওদের ভান্ডার খুলে বসে আছেন। শেষে কিনা এই মেয়েকে আমার ছেলের কাঁধে ঝুলিয়ে দিলেন। কে জানে এই মেয়ে কেমন হবে, পুরো সংসারটা ধ্বংস করে না দেয়। ফিরোজ সাহেবের কথা বলার আর মন মানসিকতা নেই। তিনি নিজেও বুঝতে পারেনি এত কিছু হয়ে যাবে। সবার মুখ বন্ধ করার জন্য হলেও এই বিয়েটা দেওয়া উচিত ছিল। বড় মুখ করে ভাইয়ের মেয়েকে এখানে এনেছিল বিয়ে দেওয়ার জন্য। এখান থেকেও যদি খালি হাতে ফিরতো তাহলে মেয়েটা কি হতো? দেখো শিলা, যা হওয়ার হয়ে গেছে। সাফিকা এখন আর শুধু আমার ভাতিজি নয়, ও আমাদের বড় ছেলের বউ। আশা করি কথাটা মাথায় থাকবে। ভাগ্যের লিখন খণ্ডানোর ক্ষমতা আমাদের কারোই নেই। কথাগুলো বলে এই পাশ ফিরে শুয়ে পড়লো শহীদুল সাহেব। শিলা আবার বলতে লাগলো, আমার ছেলেকে জোর করে বিয়ে দিয়েই ভাবছো যে সে আমার ছেলের ভালোবাসা পেয়ে গেল? আমার ছেলে ওই মেয়েকে কখনো মেনে নেবে না।
আর আমিও না। আত্মীয়দের সামনে তুমি সবার মান রাখতে চেয়েছিলে, তা রাখা শেষ। এবার আমার যা করার তাই করব। কালকেই ওই মেয়েকে আমি ওর বাবা মার সাথে গ্রামে পাঠানোর ব্যবস্থা করছি। তুমি এর মাঝে একদম নাক গলাবে না। আমি এই মেয়েকে কিছুতেই নিজের বৌমা হিসেবে মানি না। আর আমার ছেলের উপর আমার পুরো বিশ্বাস আছে। ও নিজেও ওই মেয়েকে নিয়ে সংসার করতে পারবে না। যা হওয়ার হয়ে গেছে, আর সামনে যাওয়া উচিত তাই হবে। শহীদুল সাহেব নিজের স্ত্রীকে ধমক দিয়ে বললেন, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? কি উল্টাপাল্টা বলছো? একটা পবিত্র সম্পর্ক শুরু না হতেই তুমি শেষ করে দেওয়ার কথা ভাবছো? তুমি কি মানুষ? আমার ছেলেকে আমি ভালো করেই চিনি। ও এমন কিছুই চাইবে না, আর না তো আমি এমন কিছু হতে দেব। সাফিকা এই বাড়িতেই থাকবে, কোথাও যাবে না। আশা করি কাল এই নিয়ে আর কোনো ঝামেলা করবে না। এর ফল কিন্তু ভালো হবে না। শিলা আরো কিছুক্ষণ বকবক করে থেমে গেলেন। স্বামীর সাথে যত ঝগড়াই করুক না কেন, সবার সামনে তার বিরুদ্ধে কথা বলার সাহস তার নেই। আর তার কথা শহীদুল সাহেব শুনবে না জেনেও এতক্ষণ তর্ক করলো। তার ক্ষমতা থাকলে তো এই বিয়েটা হতেই দিত না। এসব ভেবে মনে মনে সাফিকা, ওর বাবা মা আর নিজের স্বামীকে গালাগালি করতে করতে ঘুমিয়ে পড়লেন শিলা। তুষার ছাদে গিয়ে একটার পর একটা সিগারেট শেষ করছে আর ভাবছে যে ওর মা আত্মীয়ের সাথে বিয়ে শাদী পছন্দ করে না বলে সাফিকাকে বিয়ে করার দুঃসাহস দেখাতে পারেনি। অনেকবার বলতে চেয়েও ওর বাবা মাকে বলতে পারেনি কথাটা, অথচ আজ ওরই ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেল। ওর মায়ের লজিক খাটলো না, অথচ নিজের পছন্দটাকেও বিসর্জন দিয়ে দিল। নিজের উপরেই প্রচুর রাগ হচ্ছে তুষারের। একবার ওর বাবাকে বলেই দেখতো, হয়তো ওর বাবা ব্যবস্থা করত। কিন্তু আজ ওর বাবা ওর ইচ্ছে থাকা সত্ত্বেও তনয়ের সাথে সাফিকার বিয়ে কেন দিল সেটা ওর মাথায় আসছে না। তনয় তো সাফিকাকে মোটেও পছন্দ করে না, কিন্তু এখন তনয় যদি সাফিকার সাথে নাও থাকে তবুও তো ও সাফিকাকে পাবে না। ওর ভাগ্যটা কেন এত খারাপ হলো? সাফিকাকে এত করে মন থেকে চেয়েও নিজের করতে পারলো না, অথচ তনয় না চাইতেই সাফিকাকে পেয়ে গেল। যে যার কদর বোঝে না সে তার ভাগ্যেই কেন পড়ে? সাফিকা কি ভালো থাকবে তনয়ের সাথে? তনয় কি আদৌ ভালোবাসতে পারবে সাফিকাকে? অনেক রাত পর্যন্ত এসব ভাবতে থাকে তুষার। তনয় সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে যে সাফিকা তখনও ঘুমোচ্ছে। তন্নি এসে একবার ডেকে গেছে নাস্তা করার জন্য। রাতে অনেকক্ষণ কান্না করে তারপর ঘুমিয়েছে, তাই তনয় ওকে ডাকতে চাচ্ছিল না। কিন্তু আবার সানিয়া ডাকতে এসেছে, তাই অনিচ্ছা সত্ত্বেও তনয় সাফিকাকে আস্তে আস্তে ডাকতে লাগলো। সাফিকার সেদিকে যেন কোনো খেয়ালই নেই, কেউ একজন যে ওকে ডাকছে। হঠাৎ চোখ খুলেই তনয়কে দেখতে পেয়ে লাফ দিয়ে উঠে সাফিকা, তারপর চোখ কসলাতে কসলাতে বলতে থাকে, আপনি এখানে? ও সরি, আসলে ঘুম থেকে উঠে ভুলেই গেছিলাম যে কাল আমার বিয়ে হয়েছে। তনয় রুম থেকে বের হওয়ার সময় বলতে লাগলো, ভাগ্যি সেটা ভুলে যাওনি যে কার সাথে বিয়ে হয়েছে। কিছু বললেন মনে হয়? না, বললাম যে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে আসো, আর যেন কাউকে পাঠাতে না হয়। বাথরুমে ঢুকেই সাফিকার মনে পড়লো যে ওর সবকিছু তো তন্নির রুমে। সানিয়া, তন্নি আর ও এই কয়দিন একসাথেই থাকতো। তারপর ওই রুম থেকে বের হয়ে সাফিকা তন্নির রুমে চলে গেল। তনয় ডাইনিং টেবিলে গিয়ে দেখলো যে ওর কুকুরা সবাই নাস্তা করতে বসেছে। বাড়ির বড়রা সবাই বসেছে, কিন্তু ওর মা আসেনি। তা নাকি মাথা ব্যথা করছে। তনয় বুঝতে পারলো যে ওর মা কেন আসছে না। ওর মাকে ওর চেয়ে ভালো আর কেউ জানে না হয়তো। ও না গেলে যে ওর মা আসবে না তা বুঝতে পেরে ও মাকে ডাকতে চলে গেল। ওর মায়ের রুমে ঢুকে খাবার খেতে যেতে বললেই ওর মা বলতে লাগলো, তুইও তো শুধু তোর বাবার কথাই শুনবি, আমার কথার কি মূল্য আছে কারো কাছে? তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, সব শেষ করে দিলি তোরা। এখন আমাকে কেন লাগবে? যা তোর বউর কাছে যা, আমাকে ডাকতে হবে না। মা, আমাকে যেন আর কিছু বলতে না হয়। তাড়াতাড়ি চলো, সবাই অপেক্ষা করছে তোমার জন্য। ফুপুরা চলে যাবে, নাটক বাদ দিয়ে চলো। ওর মা মানে শিলা বিছানা ছেড়ে উঠে বলল, আমি যাচ্ছি, তবে ওই মেয়ে যেন আমার সামনে না আসে। ওই মেয়ের সাথে আমি এক বাড়িতে থাকতে পারবো না। ও যেন ওর বাবা মায়ের সাথে আজকে চলে যায়। তখন শহীদুল সাহেব এসে বললেন, সাফিকা কোথাও যাবে না। তনয় যেখানে থাকবে সাফিকাও সেখানে থাকবে। তুমি যদি সাফিকাকে এই বাড়িতে না রাখতে চাও তাহলে তনয়ও থাকবে না। আমি ওদের বাসা ঠিক করে দেব। দেখছিস তো তোর বাবার কথা? নিজের ভাতিজির জন্য এক্ষুনি আমাকে তোর থেকে আলাদা করে দিতে চাইছে। আমি কিন্তু মা, বাবা, তোমরা থামবে একটু? এখন এসব বলার সময় নয়, যা হওয়ার হয়ে গেছে। ধীরে সুস্থে বসে এসব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে। এবার চলো। কথাগুলো বলে রুম থেকে বের হতেই দেখতে পেল যে সাফিকা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তনয়কে দেখে বলল, আপনাদের ডাকতে এসেছিলাম। আসলে আমার খেতে ইচ্ছে হচ্ছে না, আপনারা খেয়ে নিন, আমার ক্ষুধা লাগলে খেয়ে নিব।
বলেই ওখান থেকে দৌড়ে তন্নির রুমে চলে গেল সাথিকা। তনয় ওর পেছনে গিয়ে বলতে লাগলো, তোমরা কি শুরু করলে বলতো? সবাইকে আমাকে পেয়েছো জানানোর জন্য? আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমার মনের উপর দিয়ে কি ঝড় যাচ্ছে তা কাকে বোঝাবো? সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত। তনয়ের কথা শুনে সাথিকা দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলো। তারপর বলতে লাগলো, আপনার স্ত্রী হিসাবে না হোক, অন্তত কাজিন হিসাবে হলেও আমাকে আপাতত এখানে থাকতে দিন প্লিজ। আমি এখন ওই গ্রামে যেতে পারবো না। ওখানে গেলেই ওই রিমনের অত্যাচার, আমি বাড়ি থেকে বের পর্যন্ত হতে পারি না। আর এখন তো আরো বেশি করে আমার পেছনে লাগবে, বলবে যে বাইরে এসে আমার বিয়ে হলো না। তনয় এমনিতেই অনেক চিন্তায় আছে, তারপর আবার ওর মায়ের নতুন ঝামেলা। ওর গার্লফ্রেন্ড রিয়াকে ব্যাপারটা কি করে বোঝাবে সে চিন্তায় অস্থির। আর এদিকে সাথিকা আর ওর মায়ের ঝামেলা। রিয়াকে ছাড়া ও অন্য কোনো মেয়ের কথা স্বপ্নেও ভাবতে পারে না। এখন এইসব সামলাবে নাকি রিয়াকে? সাথিকাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে তনয় বলল, দেখো সাফিকা, এইসব ন্যাকা কান্না আমার কাছে করবে না, চুপচাপ খেতে চলো। এসব মায়া কান্না আমার কাছে চলবে না। রাতে অনেক কেঁদেছো, কিছু বলিনি, আর কিন্তু এসব চলবে না। এখানে থাকতে চাইলে আমার কথা মেনে থাকতে হবে। সাথিকা চোখ মুছে বলল, আমি পারবো। এখানে থাকার জন্যই তো এতদিন আমি চুপচাপ ছিলাম। আবার না হয় সেই রোবট হয়ে যাব, যে যা বলবে তাই শুনবো, চাচি যেভাবে বলবে আমি সেভাবেই থাকবো। অন্তত যে পর্যন্ত ওইখানে সব ঠিকঠাক না হয় সে পর্যন্ত আমাকে থাকতে দিলেই হবে। রিমন 5-6 বছরের মতো বিদেশে ছিল বলেই আমি শান্তিতে ছিলাম। কয়েক মাস হলো দেশে এসেছে, তাতেই আমার জীবনের খুশিগুলো শেষ হয়ে গেছে। ওই ছেলে থাকতে আমি আর গ্রামে যাচ্ছি না। আবার হয়তো বিদেশ চলে যাবে, তখন আমি আবার গ্রামে চলে যাব, কথা দিচ্ছি। আর আমি কখনো আমাকে ভালোবাসার জন্য আপনাকে জোর করব না। আপনি মন থেকে কোনোদিন ভালোবাসলে তবেই। এক্সকিউজ মি, দিবা স্বপ্ন দেখা বাদ দাও। থাকতে দিয়েছি বলে অন্য কিছু ভাবার দরকার নেই। ফালতু কথা শোনার সময় আমার নেই, চুপচাপ খেতে চলো। কথাগুলো বলে তনয় সাথিকার মুখের দিকে তাকাতেই দেখতে পেল যে সাথিকার মুখটা বিষাদে ছেয়ে গেছে। ও হয়তো একটু বেশি বলে দিয়েছে, কিন্তু ও যে প্রেশারের মধ্যে আছে তাতে চাইলেও ভালো করে কথা বলতে পারছে না। সাথিকার কি করবে আর রিয়ারি বা কি করবে ও কিছুই বুঝতে পারছে না। একদিকে নিজের ভালোবাসা আর অন্যদিকে নিজের দায়িত্ব, যার এখন কোনো একজনের সাপোর্ট দরকার, আর সেই একজন ওকেই হতে হবে, না হলে মেয়েটা ভেঙে টুকরো হয়ে যাবে। কোন দিকে যাবে তনয়? সাথিকার বাবা মা চলে যাবে, ওর মনটা খুব খারাপ। ও সবার সাথে বসে গল্প করছে, একটু পরেই চলে যাবে ওনারা। তনি দেখলো যে তনয় রুমেই আছে। ও রুমে ঢুকতে ঢুকতে তনয়কে উদ্দেশ্য করে বলল, ভাইয়া আসবো? তোমার সাথে তো কথাই বলা যায় না, ভয় লাগে। কিন্তু আজকে তোমাকে কিছু কথা বলতে চাই। দেখো, আমি কিন্তু আর সেই ছোট্ট নেই, বড় হয়ে গেছি। আমি এখন কলেজে পড়ি, তাই আমার কথাগুলো তোমাকে শুনতেই হবে। নিজের ছোট বোনের মুখে এমন কথা শুনে তনয় হেসে দেয়। তারপর বলতে থাকে, তা আমার ছোট্ট বোনটা আমাকে ভয় পেতে শুরু করলো কবে থেকে তাই তো বুঝতে পারতেছি না। সে আবার কলেজে উঠে বড় হয়ে গেছে। তা আমার বুড়ি দাদিটা আমাকে কি উপদেশ দিতে এসেছে শুনি? তনি নিজের ভাইয়ের পাশে বসে বলল, দেখো ভাইয়া, তোমাকে আগেও বলেছি যে আমাকে বুড়ি দাদি বলবে না। আমি কি বুড়ি নাকি? আর আমি যেটা বলতে এসেছি সেটা শুনো। চাচিরা চলে যাবে, অথচ সাফিকা আপু একটুও কান্না করবে না। দেখো, কিন্তু চাচিরা যেতে না যেতেই সবার আড়ালে গিয়ে ইচ্ছা মতো কান্নাকাটি করবে। নিজেকে যতই স্ট্রং দেখানোর চেষ্টা করুক না কেন, আমার চোখকে ফাঁকি দিতে পারেনি। আমি ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ জেগে গেলে মাঝে মধ্যে দেখতাম যে সাফিয়া আপু বেলকনিতে দাঁড়িয়ে কান্না করছে, নয়তো চুপচাপ দাঁড়িয়ে আছে। সানিয়া আর চাচা চাচিকে ছাড়া থাকতে ওর ভীষণ কষ্ট হয়। তারপরেও থাকতো একমাত্র ওই রিমনের অত্যাচার থেকে বাঁচার জন্য। এখন তো একেবারেই এখানেই থাকবে। জানি না আর কত কাঁদতে হবে আপুকে। তারপর তুমি সকালে ও কি পরিমাণে বকাবকি করলে দেখলাম। তুমি যার পরই বাথরুমে গিয়ে কিছুক্ষণ কান্না করে তারপর হাসি মুখে খেতে গেল। আমি সব খেয়াল করি। এতগুলো কথা একেবারে বলে হাঁপিয়ে উঠে তনি। তারপর তনয়ের প্রতিক্রিয়া দেখার জন্য ওর দিকে তাকায়। তনয় চুপচাপ ওর কথা শুনলো দেখে ওর ভালোই লাগছে। আর এই প্রথম সাথিকার জন্য তনয়কে এতগুলো কথা বললো। তনির মুখে এমন বড় মানুষের মতো কথা শুনে তনয় বুঝতে পারলো যে তার সেই ছোট্ট তনিটা আজ সত্যি অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, তনিকে বিয়ে দিলে ও কি এইভাবে ওর শ্বশুর বাড়ি রেখে চলে আসতে হবে? ভাবতেই বুকের মধ্যে চিনচিনে একটা ব্যথা অনুভব হয় তনয়ের।
তার মানে সাফিকার বাবা মায়েরও অনেক কষ্ট হচ্ছে সাফিকাকে রেখে যেতে। আর সাফিকা, কথাটা ভাবতে এই মেয়েটার জন্য এক অজানা টান অনুভব করতে থাকে তনয়। এটাই কি সেই পবিত্র বন্ধন, দিন কবুলের মাধ্যমে যে বন্ধন গড়ে ওঠে? কথাটা ভাবতেই নিজেকে বড্ড অপরাধী মনে হতে থাকে তনয়। নিজের বাবার অনুরোধে এটাও কি করে বসলো? একটা মেয়ের স্বপ্ন নিয়ে খেলার কোনো অধিকারও নেই, সেখানে ও দুটো মেয়ের জীবন নিয়ে খেলছে। এই গোলকধাঁধা থেকে আজ ওকে বের হতেই হবে, নইলে ও নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। তন্নির সাথে যদি এমনটা ঘটতো, ভাবতেই ওর পুরো শরীর কেঁপে ওঠে। তন্নি নিজের ভাইয়ের কোনো উত্তর না পেয়ে রুম থেকে চলে যেতে যেতে বলে, আমার আগেই বোঝা উচিত ছিল যে তোমাকে কোনো কথা বলা আর পাহাড়ের সামনে দাঁড়িয়ে কথা বলা একই ব্যাপার। কোনো উত্তর পাওয়া যাবে না। আমাকে কোনো ধমক দাওনি, এটাই তো অনেক। পরের কথাগুলো আস্তে আস্তে বললো যেন তনয় শুনতে না পায়। তন্নি চলে যাওয়ার পরেও তন্নির বলা কথাগুলো তনয়ের কানে রেকর্ডের মতো বাজতে লাগলো। আর সাফিকার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করলো। সাফিকার বাবা মা সানিয়া আজকে ট্রেনিং গ্রামে চলে যাবে। কলিজার টুকরা মেয়েকে এভাবে ফেলে রেখে যেতে তাদের কারোরই মন টানছে না, কিন্তু এটাই তো নিয়ম। বিয়ের পর স্বামীর ঘরটাই তো মেয়েদের আসল জায়গা। আর তাছাড়া এখানে সবাই সাফিকার আপন। তারপরেও সানিয়া আর ওর মা অনেক কান্না করছে, কিন্তু সাফিকা পাথরের মতো শক্ত হয়ে আছে। ওর বাবা মায়ের সামনে ও নিজেই যদি কান্নাকাটি শুরু করে দেয়, তাহলে ওনারা ভালো থাকতে পারবে না। সাফিকার কান্নায় পরিপূর্ণ মুখটাই ওনাদের চোখে ভাসবে, তাই সাফিকার কান্নাগুলো মিথ্যে হাসির আড়ালে লুকিয়ে রেখেছে। কান্না পেলে সেই কান্নাটাকে আটকে রাখাটা যে কি পরিমাণ কষ্টের তা সাফিকা ভালোভাবেই বুঝতে পারছে। সাফিকার বাবা তনয়ের হাতের উপর সাফিকার হাত দিয়ে বলল, মেয়েকে বিয়ের সময় জামাইয়ের হাতে তুলে দিতে হয়, কিন্তু আমি আজ দিচ্ছি শুধু মেয়ের জামাই নয়, আমার নিজের ছেলে হিসাবে আমি আমার নিজের কলিজার টুকরাকে রেখে যাচ্ছি। ও এর আগে বাহিরে কখনো থাকেনি, বাহিরের জীবন সম্পর্কে ওর কোনো ধারণা নেই। বাবা এই কয়দিন তোদের এখানে এসেছে, তাই রোজ ফোনে কান্নাকান্নি করতো, আর এখন তো সারা জীবনের জন্য রেখে যাচ্ছি। মেয়েকে বিদায় দেওয়ার সময় যে একটা বাবার কি পরিমাণ কষ্ট হয় তা তুই নিজেই যখন বাবা হবি তখন বুঝতে পারবি। নিজের বাবাকে থামিয়ে দিয়ে সাফিকা বলল, বাবা, তুমি এসব কি বলছো? আমি কোথায় কান্নাকাটি করেছি? তোমরাই তো সবাই কান্নাকাটি করে জোয়ার বইয়ে দিয়েছো। আর শোনো, আমি এখন সেই ছোট্ট সাফিকা নেই যে কোথাও গেলে বাবা মা বলে কান্নাকাটি শুরু করব। দেখছো না আমি কত হাসি খুশি আছি এখানে? আমাকে কি পরের বাড়িতে রেখে যাচ্ছ নাকি? এখানে সবাই আছে, বড় আব্বু, চাচি, তন্নি। তুমি একদম চিন্তা করবে না আমাকে নিয়ে। আর সানিয়া তো আছেই, নিজের খেয়াল রাখবে। আর সানিয়া, সারাক্ষণ টিভি আর ফোন না দেখে ঠিকঠাক পড়াশোনা করবি, আর বাবা মায়েরও খেয়াল রাখবি, আর নিজের খেয়ালও রাখবি। কাজ ছাড়া একদম বাইরে যাবি না। আর মা, তুমি নিজেও ঠিকঠাক ওষুধ খাবে আর বাবাকেও খাওয়াবে। খাওয়া দাওয়া ঠিক মতো করবে, একদম অনিয়ম করবে না। সাফিকার বাবা মায়ের সাথে কথা বলার সময়ও খেয়াল করলো যে ওর হাত এখনো তনয়ের মুঠোর মধ্যেই আছে। তাড়াতাড়ি নিজের হাত ছাড়াতে গেলে তনয় তার শক্ত করে চেপে ধরে। সাফিকা তনয়কে বুঝতে পারছে না, এই ভালো ব্যবহার করছে আবার এই খারাপ ব্যবহার করছে। তনয়ের কোনটা আসল ব্যবহার আর কোনটা নকল তা বুঝতে পারছে না সাফিকা। সবাই যে বলতো বিয়ে হলেই নাকি স্বামী স্ত্রীর মধ্যে একটা অদৃশ্য মায়ার বন্ধন সৃষ্টি হয়ে যায়, তাহলে ওদের মধ্যে সেই বন্ধনটা কেন তৈরি হচ্ছে না এখনো? নাকি সম্পর্ক আসলে এত সহজ নয়, নাকি আরো সময় লাগবে? কিন্তু সকালে তনয় তো বলেছিল যে সে নাকি সাথীটাকে ভালোবাসতে পারবে না। তার মানে কি সেটাই সত্যি? ওর চাচার অনুরোধে শুধু বিয়ে করেছে তনয়কে, তার মানে তনয়কে সত্যিই কোনোদিন ভালোবাসবে না? কথাগুলো ভাবতে মনের মধ্যে কল্পনায় আকাশে মেঘ জমতে শুরু করে। ও আর কখনো তনয়কে বিরক্ত করবে না, ও তনয়কে এই বন্দিত্ব থেকে মুক্তি দিয়ে দিবে। সাফিকার বাবা মা চলে যেতেই সাফিকা তনয়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে তনয়ের রুমে চলে গেল। তনি ওর রুম থেকে সাফিকার সব জিনিস দিয়ে গেছে তনয়ের রুমে। সাফিকা এখনো জানে না যে তনয় অন্য একটা মেয়ের জন্য ওর সাথে এমন ব্যবহার করছে। সাফিকা চলে যেতেই তনয়ের খেয়াল হয় যে ও এতক্ষণ সাফিকার হাত শক্ত করে ধরে রেখেছিল, কিন্তু কেন ধরেছিল তাও নিজেও জানে না। হঠাৎ ও তন্নির বলা কথাগুলো মনে পড়তেই দৌড়ে রুমে চলে যায়। সাফিকা মাথা নিচু করে বসেছিল। তনয় আস্তে আস্তে ওর সামনে গিয়ে বলতে লাগলো, চাচা চাচি গিয়েছে তো কি হয়েছে? আমরা তো আছি নাকি? আমাদের উপর বিশ্বাস নেই? আমি আমার কথা রেখেছি, তোমাকে গ্রামে পাঠাইনি। এইবার তোমার পালা, একদম কান্নাকাটি করা যাবে না। কি হলো? বললাম না কান্নাকাটি করা যাবে না। কান্নাকাটি আমার একদম সহ্য হয় না।
তনয়ের কথাগুলো শুনেই সাথিকা অবাক হয়ে মাথা তুলে তাকায়। তুমি কান্না করছো না? আমি তো ভেবেছিলাম যে সবাই চলে গেছে, এর জন্য তুই রুমে এসে কান্নাকাটি করছো। নিজের ব্যবহারে নিজেই লজ্জা পায় তনয়। সব দোষ ওই তন্নি। সাথিকা মৃদু হেসে তনয়কে বলতে থাকে, আমি বলেছি না আমি অতটাও ছিচকাতুনের নই। আপনি কি ভাবছিলেন বলুন তো, যে মেয়েরা কান্না করছে একটু সান্ত্বনা দিয়ে আসছি? থ্যাঙ্কস আমাকে থাকতে দেওয়ার জন্য, আর সরি ফর ডিস্টার্বিং। তনয় সাথিকার চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছে, অথচ মুখে বড় বড় বুলি আওড়াচ্ছে। তনি ঠিকই বলেছিল। তনয় আস্তে করে সাথিকার পাশে বসতে সাথিকা নিজেকে গুটিয়ে নেয় এক পাশে। ওর এমন ব্যবহারে দেখে তনয় বলতে থাকে, ভয় পাচ্ছ আমাকে? দেখো, সকালের কথাগুলো ওইভাবে বলতে চাইনি, কিন্তু চারপাশের প্রেসারে মাথা ঠিক ছিল না। প্লিজ কিছু মনে করো না। ক্ষমা তো আমার চাওয়াই উচিত, যা প্রাপ্য তার থেকে খুব বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম। সত্যিটা বলার জন্য থ্যাঙ্কস, না হলে আমি হয়তো আরো বেশি স্বপ্ন বুনতে থাকতাম। আমি তোমাকে একটা কথা বলতে চাই। তনয় আসলে রিয়ার কথাটা ওকে জানিয়ে দিতে চাচ্ছে, যেন সাথিকা বুঝতে পারে যে কেন ওর সাথিকাকে আপন করে নিতে পারছে না। বিয়ে যখন করেছে সত্যিটা তো জানাতেই হবে। আমাকে আর কিছু বলতে হবে না, আমি জানি আপনি কি বলতে চাইছেন। চিন্তা করবেন না, আমি আপনাকে আর কখনো বিরক্ত করব না। আমাকে থাকতে দিয়েছেন, এটাই আমার জন্য অনেক। আমি কথা দিচ্ছি, চলে যাওয়ার সময় আপনি যা চাচ্ছেন তাই পাবেন। সাথিকার কথায় তনয় চমকে ভেঙে বলল, কিসে যাওয়ার কথা বলছো তুমি? আর আমি কি চাচ্ছি? কি দেবে তুমি আমাকে? এসব কি বলছো তুমি আবল তাবল? আবল তাবল কেন বলবো? জোর করে আর যাই হোক না কেন, কোনো মিথ্যা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আমাদের সম্পর্কটা বাইরের দিক থেকে সত্য হলেও ভেতরের দিক থেকে তো পুরোটাই মিথ্যা। আমি বুঝতে পারিনি যে পরিস্থিতি এতটা খারাপ হবে, তাহলে কখনো আমি আপনাকে এই বিয়েটা করতে দিতাম না। এটাই আর কটা দিনই তো, তারপর আমি আপনাকে এই বন্ধন থেকে চিরতরে মুক্তি দিয়ে দিব। কথাগুলো বলেই সাথিকা বিছানা থেকে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। তনয়ের হাত ধরে আবার বসিয়ে সাথিকার মুখটা নিজের দিকে নিল। রাগে তনয়ের চোখ দুটো রক্ত বর্ণ ধারণ করেছে। সাথিকাকে উদ্দেশ্য করে বলল, কি যেন বলছিলে, আরেকবার বলো। বন্ধন থেকে মুক্তি? কি বলছিলে এসব? সাথিকা তনয়ের হাত থেকে নিজেকে ছাড়াতে গিয়েও ব্যর্থ হয়। তনয়ের চোখের দিকে তাকাতেই ওর ভয় হতে থাকে। তনয়ের এমন রূপ দেখে ওর আত্মা শুকিয়ে যায়। সাথিকার শুকনো কণ্ঠে সাহস সঞ্চার করে বলল, ডিভোর্স। কথাটা বলার সাথে সাথে সাথিকা কিছু বুঝে ওঠার আগেই ওর গালে একটা থাপ্পড় পড়ল। তনয়ের হাতের কয়েকটা আঙ্গুলের দাগ সাথে সাথে স্পষ্ট হয়ে উঠল ফর্সা গালের উপর। তনয় নিজের দাগটাকে কন্ট্রোল করতে পারছে না। তুমি এসব করে কি প্রমাণ করতে চাইছো? মহান শাস্তি চাইছো? আমাদের সম্মানের কথা বাদ দিলাম, নিজের বাবা মায়ের কথাটা ভাববে না একবার? বিয়েটাকে ছেলে খেলা মনে হয় তোমার কাছে? যখন খুশি করলে, যখন খুশি ভেঙে দিলে, তারপর যে কি হবে তা একবারও ভেবে দেখেছো? সবার অনুভূতির কোনো মূল্য নেই তোমার কাছে? তনয়ের কথা শুনে সাথিকা এতক্ষণে চোখের জলগুলোকে মুক্ত করে দিল। তারপর কান্না করতে করতে বলল, বাহ, আপনি সবার দিকটা দেখছেন, অথচ আমার দিকটা একবারও ভেবে দেখেছেন? সবাইকে খুশি রাখবো, আর দিন শেষে আমার কি হবে? আমার খুশিগুলো নিজের খুশি বিসর্জন দিয়ে অন্যকে খুশি করার মানে জানেন? সবাইকে ধোঁকা দেওয়া। যেদিন তারা সত্যিটা জানতে পারবে, সেদিন তারা কি নিজেদের ক্ষমা করতে পারবে? অভিনয় আপনি করতে পারলো, আমি পারবো না। আমি চাই না আমার জন্য কারোর লাইফ নষ্ট হোক, আর এতে শুধু আমার নয়, আপনারও ভালো হবে। আপনি আপনার ইচ্ছা মতো মুক্ত জীবন যাপন করতে পারবেন। তুমি আবারও সেই কথা বলছো? আমি তোমার সাথে আমার সম্পর্কটাকে হ্যান্ডেল করতে চাইছি, আর তুমি সব বিগড়ে দিতে চাইছো। আমার কথাটা তো আগে শুনবে নাকি? নিজের খুশি দিয়ে সবসময় সবকিছু বিচার করা যায় না, মাঝে মধ্যে নিজের খুশিটাকে বিসর্জন দিতে হয়, এটাই তো জীবন। কিন্তু আমি চাই না আমার জন্য আপনার লাইফ। এটুকু বলতেই তনয় সাথিকাকে থামিয়ে দিয়ে বলল, নেক্সট টাইম এই ধরনের কথা যেন না শুনি। আমাকে একটু বোঝার চেষ্টা করো, তাহলে নেক্সট টাইম আর এমনটা হবে না। সরি ফর দ্যাট। আমাকে আর কখনো রাগাবে না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কথাগুলো বলেই বিষণ্ণ মনে রুম থেকে বের হয়ে যায় তনয়। সাথিকাকে মারাটা ঠিক হয়নি, কিন্তু রাগ কন্ট্রোল করতে পারছিল না তনয়। সবাই কত আশা করে আছে যে তনয় সাথিকার খেয়াল রাখবে, আর ওই মেয়েটা দু লাইন বেশি বুঝে, যার কারণে এমনটা হয়ে গেল। তনয় নিজের উপরেই প্রচুর রাগ হচ্ছে। তনয় চলে যেতেই গালে হাত দিয়ে বসে থাকে সাথিকা। তনয়ের সাথে কেন এমন করছে? না তো ওকে সহজে গ্রহণ করছে, আর না তো বর্জন করতে চাইছে। তনয় আসলে কি চাই বুঝতে পারে না সাথিকা। একজন মানুষের এত দ্রুত মুড সুইং হয় কিভাবে, তার সাথিকার মাথায় আসে না। ঘুমোতে যাওয়ার আগে তনয় ভাবলো যে রিয়ার সাথে একবার কথা বলা উচিত। তার রাত থেকে একবারও কথা বলেনি।
মেয়েটা এতবার ফোন করেছে, কিন্তু ফোন ধরে তনয় কি বলবে তাই বুঝতে পারছে না। তারপরেও কিছুটা দ্বিধা নিয়ে রিয়াকে কল করলো। রিয়া কল রিসিভ করেই যা বললো তা শোনার জন্য তনয় মোটেও প্রস্তুত ছিল না। বাহ তনয়, বিয়ে করে বউ নিয়ে খুব মজা করছো তাই না? আমাকে একবার জানারও প্রয়োজন মনে করলে না। অবশ্য আমাকে জানালে তো আর তোমার মনের আশা কখনো পূরণ হতো না, লুচ্চা। রিয়া, তুমি এসব কি বলছো? আমি বিয়ে করেছি এ কথা তুমি কি করে জানলে? কেন, আমাকে জানাতে চেয়েছিলে নাকি? দুজনে জীবন নষ্ট করার ধান্দায় ছিলে মনে হয়। বাট তোমার সেই আশাটার কোনোদিন পূরণ হবে না বাটপার। আমি সবটা জেনে গেছি। তুমি এতটা নীচ প্রকৃতির ছেলে তা আমার জানা ছিল না। আর তোমার চাচাতো বোনটাও তোমার মতো ফার্স্ট। যেমন তেমন তোমাদের জুটিটা বাংলাদেশের বেস্ট জুটি হওয়ার দরকার ছিল। দুশ্চরিত্র ছেলের জন্য একটা দুশ্চরিত্রা মেয়ে, পারফেক্ট। তনয় এবার প্রচুর জেগে যায়। রিয়াকে একটা ধমক দিয়ে বলে, দেখো রিয়া, আমি তোমাকে ঠকাতে চাইনি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুই সাবিকার চরিত্র নিয়ে কেন কথা বলছো? তুমি এসব জানলে কি করে? রুবেল বলেছে, কাল তো নিজের চোখে সব দেখেছে আর নিজের কানে সব শুনেছে তোমাদের দুজনের কাহিনী। ওই রকম মেয়েদের জন্য পুরো নারী জাতির বদনাম হয়ে যায়। অবশ্য মেয়েটাই বা কি করবে তোমাকে দেখে। আর কিছু বলার আগেই তনয় রেগে গিয়ে রিয়াকে থামিয়ে দিয়ে বলে, আরেকবার সাবিকার চরিত্র নিয়ে কথা বলে আমি ভুলে যাবো যে আমি তোমাকে ভালোবাসি। আমার ভাবতেও অবাক লাগছে যে তুমিও আমাকে ভুল বুঝলে। আমি ভেবেছিলাম যে আর কেউ বিশ্বাস করুক বা না করুক, অন্তত তুমি আমাকে বিশ্বাস করবে। তুমি তো জানো আমি কেমন ছেলে, কিন্তু তুমিও অন্য সবার মতোই। কেন, তুমি কি ভেবেছিলে তুমি একটা মেয়ের সাথে নোংরামি করবে, তারপর কাহিনী করে তাকে বিয়ে করবে, আর আমি তোমাকে সাদরে গ্রহণ করে নেব? এমনটা ভেবেছিলে তাই তো? কিন্তু তোমার যে আশা ঘুরে বালি। আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার কোনো স্বপ্নেও ভেবো না। তোমার মতো ছেলের সাথে কথা বলাও পাপ। কথাগুলো বলেই খট করে কলটা কেটে দেয় রিয়া। রুবেল জানে যে তনয় কেমন ছিল, তারপরও রিয়াকে এসব কথা কি করে বলতে পারলো? কালকে রুবেলকে বলাই ভুল হয়েছিল, কিন্তু রুবেল বলল আর রিয়া সেটাই বিশ্বাস করে নিল। এই জেনেছে রিয়া ওকে। ও ভেবেছিল যাকে এত ভালোবাসে সে অন্তত ওকে বুঝবে, কিন্তু রিয়া ওকে ভুল বুঝলো। এতদিন ও কাকে ভালোবেসেছে? ওর ভালোবাসা কি মিথ্যে ছিল? অন্তত আসল ঘটনাটা কি সেটা শুনে তারপর জাজ করতো তনয়কে। কিন্তু ও এদের মুখে শোনা কথাটাই বেশি গুরুত্ব দিল। রাগটাকে কন্ট্রোল করতে না পেরে হাতের ফোনটাই ছুঁড়ে ফেলে দিল। তা ছাদের উপরে পড়তেই ভেঙে ব্যাটারি আর কাভার গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়লো চারদিকে। তারপর ভাঙা ফোনটাকে ওখানে ফেলেই রেগে ছাদ থেকে নিজের রুমের দিকে পা বাড়ালো। রাত হলেই সব কথা যেন বেশি করে মনে পড়তে থাকে। এখন যেমন শাফিকার ওর বাড়ির কথা মনে পড়ছে, খুব সানিয়ার সাথে করা খুনসুটি, ওর বাবা মায়ের সাথে মজা করা, গ্রামের মুক্ত পরিবেশে ঘুরে বেড়ানো, সব স্মৃতিটা যেন ভিড় করেছে। এসব ভাবতেই চোখের কোণা থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। ঘুম যেন আসতেই চাইছে না। তারপর একা নিয়ে আরো খারাপ লাগছে। তনির ওখানে গিয়েছিল, তাড়িয়ে দিল, বললো এখন থেকে রাতে ও রুমে নট অ্যালাউ। অথচ তনয়ও অনেকক্ষণ হলো কোথায় যেন গেল বের হয়ে। মনে হলো খুব জরুরি কাজ আছে। তনয় রুমে এসে দেখলো যে সাথীটা ঘুমিয়ে পড়েছে। রিয়ার সাথে কথা বলে ভীষণ জেগে আছে তনয়। রুমে এসে সাথীটাকে দেখে ওর রাগটা দ্বিগুণ হয়ে গেল। যে মেয়েটার জন্য ওর জীবনে এত সমস্যা সে আরামে ওর পিছনে ঘুমোচ্ছে, এটা যেন ওর সহ্য হচ্ছে না। তনয় রুমে এসেছে বুঝতে পেরে সাথীটা চোখ খুলে বলল, কোথায় ছিলেন এতক্ষণ? কথাটা বলতে না বলতেই তনয় যেন তেলে বেগুনে ছাদ করে উঠল। কেন, তোমাকে সেই কৈফিয়ত দিতে হবে নাকি? আমার জীবনে তছনছ করে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছ, আবার আমার কাছে কৈফিয়ত চাইছো? তোমাকে মানা করেছি না আমার পার্সোনাল লাইফে একদম ইন্টারফেয়ার করবে না? একটা কথা একবার বলে কানে যায় না? তোর মুখটা দেখলে আমার রাগে গা জ্বালা করে। নিজের ওই মুখটা আমার থেকে লুকিয়ে রাখো চেষ্টা কর। আমি যতক্ষণ রুমে থাকি ততক্ষণ আমার আশেপাশে থাকবে না বেশি। তোমাকে দেখলে আমার সবকিছু এলোমেলো হয়ে যায়। কথাগুলো বলেই তনয় বেলকনিতে চলে গেল। সাথীটা বোবার মতো ওর দিকে তাকিয়ে আছে। ও তো শুধু জানতে চেয়েছিল যে এতক্ষণ কোথায় ছিল। এটা জানতে চাওয়াটা কি খুব বড় অপরাধ? সাথীকা নিজেরও প্রচুর রাগ। এখানে আসার পর থেকে সব সময় রাগের আগুনটাকে ছাই চাপা দিয়ে রেখেছিল, কিন্তু এখন আর যেন তা চাপা থাকতে চাইছে না। তারপরেও সাথীকা অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে চোখ বন্ধ করে শুয়ে পড়লো। একটু পরেই তনয় এসে ওর পাশে শুয়ে পড়লো। সাথীকা আর একটা কথাও বলছে না। তনয় সাথীকাকে বকা দেওয়ার পর থেকে এই নিজেই আবার অনুতপ্ত হয়। রিয়ার রাগগুলো সব সাথীকার উপরে চাপিয়ে দিয়ে যেন ওর রাগটা অনেকটাই কমে গেছে। তাই সাথীকার সাথে কিছুটা স্বাভাবিক হওয়ার জন্য বলল, তোমাকে আমি আবারও বলছি, আমার রাগ হয়ে এমন কোনো কাজ করবে না।
আমি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি না। তারপরও এটুকু বলেই থেমে যায় তনয়, কারণ এখন সাফিকা এমন কিছুই করেনি যার কারণে ও সাফিকাকে এত কথা শোনালো। তনয়ের এই স্বাভাবিক আচরণে সাফিকার রাগটা কমার বদলে আরো বেড়ে গেল। ও তনয়ের দিকে ঘুরে বলতে লাগলো, আমাকে আপনার কি মনে হয় বলুন তো? একটা পুতুল? আমাকে করুণা করে বিয়ে করেছেন, থাকতে দিচ্ছেন, তাই বলে কি আমি আপনার কেনা গোলাম হয়ে গেছি? যখন ইচ্ছা হবে ভালো ব্যবহার করবেন, যখন ইচ্ছা হবে খারাপ ব্যবহার করবেন। আমি কি মানুষ না নাকি? দুঃখ কষ্ট আমারও আছে। আপনি বারবার আপনার জীবন তছনছ হওয়ার কথা বলছেন। আচ্ছা, আমি আপনার কি তছনছ করেছি বলতে পারবেন? আমি আপনার পরিবার থেকে আপনাকে আলাদা করে দিয়েছি নাকি আপনার? এটুকু বলতে তনয় নিজের জাতি কন্ট্রোল করে বলল, তুমি এখনো বুঝতে পারছো না তুমি কি তছনছ করেছো, নাকি না বোঝার নাটক করছো? আমি রিয়াকে ভালোবাসতাম, শুনেছো এবার? আমি শুধু রিয়াকেই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু শুধুমাত্র তোমার জন্য রিয়াও আমাকে ভুল বুঝলো। অন্য সবাই আমাকে ভুল বুঝেছে। এতে আমি যতটা না কষ্ট পেয়েছি তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট পেয়েছি আমি রিয়ার ব্যবহারে। ও আমাকে ভুল বুঝেছে। বুঝতে পারছো তুমি ব্যাপারটা? সাফিকা তনয়ের মুখে রিয়ার নাম শুনে যেন আকাশ থেকে পড়লো। ওর বুকের ভেতরটা যেন দুম করে মুচড়ে যাচ্ছে। তনয়কে পছন্দ করে না সেটাও মেনে নিয়েছিল, কিন্তু অন্য একটা মেয়ের জন্য সাফিকাকে এতগুলো কথা শোনাচ্ছে, এটা ও কিছুতেই মেনে নিতে পারছে না। ওর মন চাইছে এক্ষুনি ছুটে গ্রামে চলে যেতে। যা হওয়ার হবে। ওখানে রিমন্ত বাইরে গেলে শুধু বিরক্ত করে, কিন্তু এখানে ঘরের মধ্যেই ও যে মানসিক চাপের শিকার হচ্ছে, না পারছে কাউকে বলতে, আর না পারছে এসব আর সহ্য করতে। রুমের বাইরেও চাচির কারণ সহ্য করে, আবার রুমের ভেতরে তনয়ের তিক্ততা আর নিতে পারছে না ও। আমাকে মাফ করবেন যে আমি না জেনে শুনে আপনার ভালোবাসার মাঝে ফাটল ধরিয়েছি। আমি না থাকলে যদি আপনার সব সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে আমি আর সেটা বাড়াতে চাই না। আপনি কালকে যদি একবার আমাকে এই কথাটা জানাতেন যে আপনি কাউকে ভালোবাসেন, তাহলে আমি কখনোই আপনাকে বিয়ে করার জন্য রাজি হতাম না। আর বড় আব্বুর কথা রাখতে না হলে তো আমি। এটুকু বলেই থেমে যায় সাফিকা। ওর দুচোখ ভর্তি তনয়ের জন্য ঘৃণা জমে ওঠে। একটা মানুষকে এতটা বহুরূপী কেন হতে হবে? আজকে ওর বাবা মায়ের সাথে গ্রামে যেতে দিতে পারলেই হতো, তাহলে এত কথা শুনতে হতো না সাফিকাকে। এর মধ্যে তুমি আবার বাবাকে কেন টেনে আনছো? সাফিকা এখন কি করে বলবে যে তনয়ের বাবাই সাফিকাকে জোর করেছিল তনয়কে বিয়ে করার জন্য? কারণ সাফিকার পেছনে সবাই যেভাবে লেগে আছে তাতে উনি ভয়ে ছিল যে এখানেও যখন এত বাজে ভাবে ওর বিয়েটা ভাঙলো, তার মানে যেখানেই যাক কেউ একজন আছে যে ওর ক্ষতি চাই। আর এ কারণেই সাফিকাকে গ্রামে পাঠাতে সাহস পায়নি। হয়তো ওখানে ওর জন্য নতুন কোনো বিপদ অপেক্ষা করছে। কি হলো, এখনো কিছু বলছো না কেন? হ্যাঁ, বড় আব্বুর কথাতেই আমি আপনাকে বিয়ে করেছি, কারণ তিনি আমাকে কোনো বিপদের মুখে ঠেলে দিতে চাচ্ছিলেন না। বাহ, আমার বাবাকে তো ভালোই হাত করে নিয়েছো। তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে নিজের ছেলেটাকেই জাহান্নামের দিকে ঠেলে দিলেন। আরে ভাই, কোনো ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দিলেই তো হতো। এটুকু বলেই গল্পের বিরোধ থেমে গেল। পরেরটুকু কেন বললেন না? কে বিয়ে করতো আমাকে? আর সে বিয়েটা ভাঙাতে এত সহজ হতো? কারণ এখন তো আমি একটা কলঙ্কিতা মেয়ে, যার এত বড় একটা কলঙ্ক, তাকে কে বিয়ে করবে? আপনি সুখী আছেন আমাকে বিয়ে করে? আপনি তো জানেন আমি কেমন মেয়ে। তনয় আর কিছুই বলতে পারে না। সাফিকা বলতে লাগলো, আমি কালকে গ্রামে চলে যাব, ঘর বন্দি হয়ে থাকবো। তবু এইসব আমি আর সহ্য করতে পারছি না। একদিনেই আমি হাঁপিয়ে উঠেছি। এর পরের দিনগুলো কিভাবে কাটাবো এখানে? যে আমাকে ভরসা দিয়ে রেখে দিল, সেই যদি এমন করে তাহলে। সরি, রিয়ার সাথে কথা বলে মন মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। কারোর সাথে রাগলে সেই রাগটা এখন থেকে আমার উপরেই ঝাড়বেন বলে ঠিক করে ফেলেছেন মনে হচ্ছে। সরি বললাম তো। সরি দিয়ে সবকিছু সমাধান হয় না মিস্টার তনয়। আর আপনি ভালোবাসার কথা বলছেন, যে ভালোবাসায় একে অপরের প্রতি বিশ্বাসটাই নেই, তাকে আপনি ভালোবাসা বলছেন? যাকে ভালোবাসেন সেই যদি আপনাকে বিশ্বাস না করে, তাহলে সেই ভালোবাসার কি মূল্য থাকতে পারে? তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ধোঁকা দিলে তুমি কি করতে? তুমি কি তাকে ভুল বুঝতে না? এমনি এমনি মাফ করে দিতে তাকে? আপনি কি সত্যি কোনো ভুল করেছেন? আপনি তাকে সত্যিটা বলার পরেও যদি আপনাকে বিশ্বাস না হয়, তাহলে একবার অন্তত সত্যিটা যাচাই করা উচিত ছিল। আপনি কেমন ছেলে তা ওই মেয়েটার ভালো করেই জানার কথা।
এত বড় একটা জঘন্য কাজ আপনি করতে পারেন, তা সে এত তাড়াতাড়ি কি করে বিশ্বাস করে নিল? তনয় আর কিছু না বলে একদম চুপ হয়ে গেল। সাথীটাও চুপ হয়ে যাওয়ায় রুমে পিনপত নীরবতা বিরাজ করতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে সাথীটা ওর চাচির সাথে নাস্তা বানাচ্ছে। ওর চাচি ওর সাথে একটা কথাও বলছে না। সাথীটা ব্যাপারটা হজম করার চেষ্টা করছে। তন্নি নাস্তা করে কলেজে চলে গেছে। তনয় আর ওর বাবাও অফিসে চলে গেছে। সাফিকার চাচি নিজের রুমেই আছেন। সাফিকা সেখানে যেতে সাহস পাচ্ছে না। নিজের রুমে একা একা দম বন্ধ হয়ে আসছে সাফিকার। বিয়ের আগে সারা দিন ও চাচির পাশেই থাকতো, সময় কেটে যেত, কিন্তু এই বিয়েটা যেন ওর জীবনে অমাবস্যার চাঁদ হয়ে ঘুরে ধরেছে। দুপুরেও চুপচাপ তমালের মায়ের সাথে সাফিকা রান্না বান্না করলো। তারপর নামাজ কালাম পড়ে তন্নির সাথে দুপুরের খাবার খেলো। তন্নি দুপুরের দিকে কলেজ থেকে ফেরায় সাফিকা যেন দেহে প্রাণ ফিরে পেল। তন্নির সাথে কথা বলে সাফিকার নিজেকে একটু হালকা মনে হয়, ভালো লাগা কাজ করে। তনয় আজ সকালে ওর সাথে একটা কথাও বলেনি। ওর চাচা অবশ্যই ওর চাচিকে বারবার সাবধান করে দিয়ে গেছে যেন সাফিকার সাথে কোনো ঝামেলা না করে। সাফিকা বুঝতে পারছে না যে এভাবে আর কয়দিন চলবে। একদিনেই ও অতিষ্ঠ হয়ে উঠেছে। এভাবে চলতে থাকলে ও পুরোপুরি পাগল হয়ে যাবে। যে তনয় ফোন আর সিম দুইটা চেঞ্জ করেছে। নতুন সিম থেকে রিয়াকে আরো একবার কল করেছিল দেখা করে সবটা বলার জন্য, কিন্তু রিয়া ওর কোনো কথা না শুনে কল কেটে দিয়েছে। তনয়ের সাথে ও আর কোনো কথা বলতে চায় না, এটাই স্বাভাবিক। একদিক দিয়ে দেখতে গেলে তনয় তো রিয়াকে ধোঁকা দিয়েছে, আর একজন ধোঁকাবাজের সাথে কেইবার সম্পর্ক রাখতে চায়, তার উপর ও আবার বিবাহিত। সাফিকাকে দেখলেই তনয় রিয়ার কথা মনে পড়ে যায়, রাগ উঠে যায়, কিন্তু অনেক কষ্টে রাগগুলোকে কন্ট্রোল করে। সাফিকাও নিজেকে যথাসম্ভব তনয়ের থেকে দূরে রাখার চেষ্টা করে। তুষার সে সকালে নাস্তা করে বের হয় আর অনেক রাতে বাসায় ফেরে। সাফিকার বিষণ্ণ মুখটাও দেখতে পারে না। ও বুঝতে পারে যে সাফিকা তনয়ের সাথে সুখে নেই, তারপরেও কিছু করতে পারে না। সবাই জানে যে পরিস্থিতির মুখে পড়ে তুষার সাফিকাকে বিয়ে করতে চেয়েছিল। কেউ যদি এটা জানতে পারে যে তুষার সাফিকাকে পছন্দ করত, তাহলে ব্যাপারটা সাফিকার জন্য আরো জটিল হয়ে যাবে। এভাবেই কেটে যায় 2 মাস। সাফিকা, তনয় আর তুষারের জন্য এই 2 মাস যেন 2 বছরের মতো। সাফিকা এখনো জানতে পারেনি যে ওর বিয়ে ভাঙার পেছনে কে ছিল। এর মধ্যে তনয়কে একবার জিজ্ঞেস করেছিল, ও কিছুই জানায়নি। তনয় দিনগুলো বিষময় হয়ে উঠেছে। ওর সাথে সাথে ও সাফিকার জীবনটাও বিষিয়ে তুলেছে। রিয়া বিয়ে করে নিয়েছে, স্বামীর সাথে প্রতিদিন ছবি আপলোড দেয়। তা তনয়কে আরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। রিয়ার সাথে কথা বলার পর থেকে তনয় আর রুবেলের সাথে কথা বলেনি। আজ কি মনে করে সেদিন অফিসে চলে গেল দেখা করতে। তনয়কে দেখে রুবেল হাসি মুখে বলল, কি ব্যাপার বন্ধু, বিবাহিত জীবন কেমন যাচ্ছে তোর? তনয় রুবেলের সামনে চেয়ারে বসে কোমল সুরে বলল, তুই এমনটা কেন করলি? কেন মিথ্যে বললি? কারণ আমি রিয়াকে ভালোবাসতাম। আমার আর রিয়ার মাঝে তুই চলে এসেছিলি। আমি প্রপোজ করার আগে তুই ওকে প্রপোজ করে দিস, আর রিয়াও রাজি হয়ে যায়। এর আগে অনেক চেষ্টা করেছি তোদের ব্রেকআপ করানোর জন্য, কিন্তু পারিনি। এবার এমন একটা চাল দিলাম, সাপও মরলো না, লাঠিও ভাঙলো না। শুধু রিয়াকে নয়, সবাইকে মিথ্যাটা আমিই বলেছি। চালটা যে এভাবে কাজে লেগে যাবে বুঝতে পারিনি আমি। তো রিয়াকে পাওয়ার আর কোনো সুযোগ রাখলাম না। এখন রিয়া সত্যিটা জেনেও কোনো লাভ নেই। তুইও বিবাহিত আর রিয়াও। আমি রিয়াকে পাইনি, তোকেও পেতে দিলাম না। ওর কথা শুনে তনয়ের প্রচন্ড রাগ হতে লাগলো। যাকে ও নিজের ভাইয়ের মতো ভাবে, সেই ওকে এতটা ঘৃণা করে। ও কখনো কল্পনা করতে পারেনি যে রুবেল রিয়ার জন্য ওর সাথে এমনটা করবে। তার মানে এসবের পেছনে রুবেল ছিল। ওরা রিয়ার কারণে সাফিকার জীবনটা নষ্ট হয়ে গেল, আর ও নিজের জীবনের জন্য সাফিকাকে দোষারোপ করে যাচ্ছিল। সাফিকা সত্যিটা জানতে পারলে কি ওকে ক্ষমা করবে? কিন্তু এতে তো ওর কোনো হাত নেই। রুবেলের কথা শুনে খেপে গিয়ে তনয়কে মারার জন্য হাত তুলল, কিন্তু রুবেল তনয়ের হাতটা খপ করে ধরে ফেলল। তারপর আস্তে আস্তে ওর কানের কাছে মুখ নিয়ে বলল, আমাকে মারলেই কি সবকিছু ঠিক হয়ে যাবে? রিয়াকে তো আর পাবি না। তবে রিয়াকে পেয়েছিস, সে তো রিয়ার তবে যাকে পেয়েছিস সে তো রিয়ার চেয়েও সুন্দরী। তোর তো ভাগ্য খুলে দিয়েছি আমি। ওরকম রূপবতী বউ কয়জনের কপালে জোটে বল? তনয় নিজের রাগটাকে কন্ট্রোল করে বলল, সাফিকার সম্পর্কে আর একটা কথা বলবি না। তোর মতো মানুষের মুখে ওর মতো নিষ্পাপ মেয়ের নাম মানায় না। রুবেল মুচকি হেসে বলল, বাহ, বউকে অনেক ভালোবাসিস মনে হয়।
তাহলে রিয়ার কথা এতদিনে ভুলে যাওয়ার কথা। আমি তো ভাবলাম যে আমাকে থ্যাঙ্কস দিতে এসেছিস। উপস সরি। তুই তো এর আগেই জানতি না যে এসব কিছুর পেছনে আমিই ছিলাম। এখন সত্যটা লুকিয়ে কোনো লাভ নেই, তাই বলে দিলাম। আমার কি যে আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। তুই আমাকে কখনো বন্ধু ভাবিসনি, তাই না? ভাবতাম, তবে রিয়ার সাথে রিলেশনের আগে সবচেয়ে কাছের মানুষ ভাবতাম তোকে, নিজের ভাইয়ের মতো। কিন্তু রিয়াকে যখন প্রপোজ করলি তখন থেকে তুই আমার শত্রু হয়ে উঠেছিলি। আর তোর চাচাতো বোনের বিয়েতে আমাকে জড়িয়ে আরো বড় ভুল করেছিস। তাদেরকে তোর সম্পর্কের মিথ্যাগুলো আমি বলেছিলাম। তারা বিশ্বাস না করেও কোথায় যাবে। কলটা তো তোর নাম্বার থেকেই করেছিলাম। তোর বাবা কি এমনি তোর সাথে শাফিকার বিয়ে দিতে চাচ্ছিল? কারণ তিনি তো এটাই জানেন যে কলটা তুই করেছিলি। বলে আবার হাসতে লাগলো রুবেল। তনয় রাগে কথা বলার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে। নিজের হাতটা মুঠো করে জোরে করে টেবিলে মারতেই টেবিলের ওপরের কাঁচটা টুকরো হয়ে গেল, আর তনয়ের হাতের মধ্যেও কাঁচের কয়েকটা টুকরো বিঁধে গেল। ওই অবস্থাতেই তনয় রুবেলদের অফিস থেকে বের হয়ে গেল আর শেষ একটা কথা বলল। কাজটা তুই মোটেও ঠিক করিসনি রুবেল। এই পাপের শাস্তি তোকে পেতেই হবে। এতগুলো জীবন নষ্ট করে তুই কখনো সুখী হতে পারবি না। রুবেলের কথা শুনে তখনও হাসছে আর বলল, ভাঙা কাজটা না হয় আমি পাল্টে নেব, কিন্তু তোর জীবনটা তুই তো আর পাল্টাতে পারবি না। ওখান থেকে বের হয়েই তনয় হাতে ব্যান্ডেজ করে বাসায় চলে গেল। অফিস থেকে আজ দুপুরেই বের হয়েছিল, তাই আজ তাড়াতাড়ি বাসায় ফিরল। আর অফিসে যাওয়ার মুড ছিল না। শাফিকা খাওয়া দাওয়া শেষে একটু শুয়েছিল। তনি কোচিং এ গিয়েছে। তনয়ের মা নিজের রুমেই শুয়ে আছেন। তুষার বাসায় নেই। কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙে গেল শাফিকার। এই সময়টাতে সাধারণত কেউ আসে না। ঘুম চোখে শাফিকা দরজা খুলেই অবাক হয়ে গেল। তনয়ের ডান হাতে ব্যান্ডেজ দেখে আরো অবাক হয়ে গেল। শাফিকা দরজা বন্ধ করে অস্থির হয়ে বলল, হাতে কি হয়েছে? আর এত তাড়াতাড়ি ফিরলেন যে, কিছু হয়েছে? রুমে ঢুকতে ঢুকতে আগে রুমে যেতে দেবে নাকি এখানেই জেরা করতে থাকবে? তনয়ের এই কথা শুনে শাফিকা একদম চুপ হয়ে গেল। তনয় ঠিক করে নিয়েছে আজ থেকে শাফিকার সাথে আর কোনো খারাপ ব্যবহার করবে না। রিয়া যদি বিয়ে করে নিয়ে ভালো থাকতে পারে তাহলে ও কেন পারবে না? এখানে রিয়ার যেমন কোনো দোষ নেই, তেমনই শাফিকা বা তনয়েরও কোনো দোষ নেই। তাহলে ও কেন শুধু শুধু শাফিকাকে কষ্ট দিবে? ও নিজের জন্য শাফিকার জীবনটা নষ্ট হতে দিবে না। রুমে ঢুকে নিজের মেজাজটাকে একটু ঠান্ডা করে শাফিকাকে উদ্দেশ্য করে বলল, এক গ্লাস ঠান্ডা পানি দিতে পারবে আমায়? খুব পিপাসা পেয়েছে। তনয় এই প্রথম নিজে থেকে শাফিকার কাছে কিছু চাইলো। শাফিকা খুশি মনে দৌড়ে চলে গেল পানি আনতে। পানি এনে তনয়কে দিতেই বলল, থ্যাঙ্কস। শাফিকা অবাক হয়ে বলল, কেন, কি? আমার জীবনে আসার জন্য। তনয়ের এই কথাটা শুনে শাফিকা যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। অবাকে চরম সীমায় পৌঁছে গেল ও। নিজের কপালে হাত দিয়ে দেখতে লাগলো যে ও কোনো ঘোরের মধ্যে আছে কিনা, ও অসুস্থ কিনা। কিন্তু ও তো পুরোপুরি ঠিকই আছে। বুঝতে পেরে থপ করে বিছানার উপর বসে পড়ল। তারপর উঠে গিয়ে তনয়ের কপালে হাত দিয়ে দেখলো যে ও সুস্থ আছে কিনা। তারপর অবাক হয়ে বলল, আপনি কি অসুস্থ নাকি মাথায় আঘাত লেগেছে? ড্রিঙ্কস করেননি তো? কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? তনয় শাফিকাকে প্রথম নিজের বুকে টেনে নিয়ে বলল, তুমি এত অস্থির কেন হচ্ছ? আমি ঠিক আছি। আমি সৎ জ্ঞানে এই কথাটা বলেছি। সত্যি আমি ধন্য যে তোমার মতো কাউকে আমার জীবনে পেয়েছি। আমার জন্য তোমার অনেক কষ্ট কেটেছে এই কয়দিন। আমি আর তোমাকে কষ্ট দিতে চাই না। তনয় হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে শাফিকা। খুশিতে যেন আত্মহারা হয়ে গেছে ও। চোখের কোণ দিয়ে এক ফোঁটা সুখের নোনা জল গড়িয়ে পড়ল। তবে তনয়ের এই আচমকা পরিবর্তনে কিছুটা ভয়ও আছে শাফিকা। তনয় কি সত্যি রিয়াকে ভুলে ওকে আপন করে নিয়েছে, নাকি ওর মুড সুইং এর জন্য এমনটা করছে? দেখা যাবে। এখন নিজের বুকে টেনে নিচ্ছে, একটু পরে আবার ওকে ছুঁড়ে ফেলে দিবে। এসব কথা মনে হতেই তনয়ের বুক থেকে যেন ছিটকে পড়ল শাফিকা। শাফিকার এমন করায় তনয়ের হাতে আঘাত লাগলো। আরো ব্যথা পেয়ে বলল, কি করছো? হাতে লাগছে তো। শাফিকা তনয়ের হাতটা নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে বলল, সরি, আমি বুঝতে পারিনি। আসলে আপনার এমন ব্যবহার দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। তনয় মুচকি হেসে বলল, হাতে কি হয়েছে তা শুনবে না? নাকি আমার কোনো কিছু নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই?
সাথিকা আমতা আমতা করে বলল, আপনি তো রিয়াকে ভালোবাসেন তাই না? আর একবার আমাদের মাঝে কারো নাম নিবে না। আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। এখন এটাই সত্য। আমি আমার অতীতগুলোকে মনে করে তোমার জীবনটাকে শেষ করে দিতে পারি না। করুণা দেখাচ্ছেন নাকি ভালোবাসা? আর যেটা মনে হবে সেটাই। আমি তো কারোর করুণার পাত্রী হয়ে থাকতে চাই না। আমি কারোর করুণা নয়, ভালোবাসা চাই। আশা করি বুঝতে পেরেছেন। তনয় কি বলবে বুঝতে পারছে না। ভালোবাসা কি এত সহজে হয়? ও কি সত্যিই সাথিকাকে ভালোবাসে, নাকি করুণার বশে ওকে ভালোবাসতে চাইছে? ও নিজেও বুঝতে পারছে না। কিন্তু ও আর সাথিকাকে কষ্ট দিতে চাচ্ছে না, তাই কোনো কিছু না ভেবেই বলে দিল, ভালোবাসি তোমাকে। কথাটা শুনে সাথিকা কান্না করতে করতে তনয়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। আমি জানতাম আপনি একদিন না একদিন আমাকে ঠিক মেনে নেবেন। বিয়ের বন্ধনটা যে এমনই শক্ত বন্ধন, যা নির্দয়ের মনেও ভালোবাসার সঞ্চার করে দেয়। এটা যে পবিত্র একটা বন্ধন। বিশ্বাস করুন, আমার এতদিনের সব কষ্টগুলো হাওয়ায় মিলিয়ে গেছে আপনার একটা কথাতেই। কথা দিন, আর কখনো আপনি আপনার সিদ্ধান্ত বদলাবেন না, আর কখনো আমাকে কষ্ট দিবেন না। তনয় ভাবতেই পারেনি যে সাথিকা ওকে এত সহজে গ্রহণ করে নিবে। ও ভেবেছিল যে সাথিকাকে মানাতে ওকে অনেক কাঠখড় পোড়াতে হবে। অনেক খারাপ ব্যবহার করেছে এই কয়দিনে। তনয় সাথিকাকে নিজের বুকে আরো শক্ত করে চেপে ধরে বলল, গো, কথা দিচ্ছি আর কখনো তোমাকে কষ্ট দিব না। তোমার ভালো থাকাই আমার ভালো থাকা, তোমার খুশি আমার খুশি। আর আমার দুঃখগুলো, কষ্টগুলো, সেগুলোর ভাগ নেবেন না। তবে আমি তোমার জীবনে দুঃখ কষ্টটাকে আর আসতে দিব না। আমি চাই আর কোনো কষ্ট যেন তোমাকে ছুঁতে না পারে। তনয় যেমন ভাবতে পারেনি যে সাথিকা এত তাড়াতাড়ি সব মেনে নিবে, তেমনি সাথিকাও ভাবতে পারেনি যে তনয় ওকে এত তাড়াতাড়ি ভালোবেসে ফেলবে। সন্ধ্যে থেকে তনয়ের ভীষণ জ্বর, বিছানা ছেড়ে উঠতে পারছে না। একে তো হাতের ব্যথা, তার উপরে জ্বর। দুপুরে কিছুই খায়নিও, বলেছে যে দুপুরে বাইরে থেকে খেয়ে এসছে। রাতে তুষার ওষুধ এনে দিল, সাথিকা স্যুপ বানিয়ে খাইয়ে দিল। তারপর ওষুধ খাইয়ে দিল, তবুও জ্বর কমার নাম এনে যেন। রাতের সাথে সাথে জ্বরও যেন বাড়ছে। সাথিকা একটা টোল নিয়ে তনয়ের মাথার কাছে বসে জলপট্টি দিয়ে দিচ্ছে। যতক্ষণ জলপট্টি দিচ্ছে ততক্ষণ একটু নীরব থাকে তনয়। জলপট্টি দেওয়া বন্ধ করলে তনয় ছটফট করতে থাকে। সাথিকা নিজের ঘুম বাদ দিয়ে তনয়ের কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। বারবার ঘুমে ঢলে পড়ছে সাথিকা। তারপরেও রাত জেগে তনয়ের সেবা করে যাচ্ছে। জ্বরে তনয় যেন কোনো খুশি নেই, মরার মতো পড়ে আছে। মাঝরাতের দিকে তনয়ের হুঁশ ফিরে। জ্বর কিছুটা কমেছে, তবে শরীরটা ভীষণ দুর্বল। উঠে বসার মতো শক্তিটুকু যেন নেই তার। ও দেখে যে ওর পাশেই বিছানার উপর হাতের উপর মাথাটা দিয়ে ঘুমিয়ে আছে সাথিকা। সাথিকার মুখটা আজ ভালো করে খেয়াল করে তনয়। কি যেন এক মায়ায় আচ্ছন্ন হয়ে আছে সাথিকার মুখটা, যা তনয়কে বারবার আকর্ষণ করছে। এতদিনে এই মায়ায় কেন পড়েনি তনয়? নাকি এতদিন সাথিকাকে কখনো ভালো করে দেখতেই মিশে? তনয় বিছানা থেকে নামতে গিয়ে আবার বিছানার উপর বসে পড়ে। শরীরটা যেন উঠতে সায় দিচ্ছে না। সাথিকাকে ডাকতে গিয়েও ডাকে না তনয়। পুরোপুরি হুঁশ না থাকতেও তনয় এটা বুঝতে পেরেছে যে সাথিকা নিজের ঘুম বাদ দিয়ে সারা রাত ওর সেবা করেছে। সাথিকার কপালের উপর পড়ে থাকা চুলগুলো সরাতেই তনয়ের হাতের স্পর্শ পেয়ে ঘুম ভেঙে যায় সাথিকার। সাথিকা এক লাফে টুল থেকে উঠে পড়ে। তারপর তনয়ের সামনে গিয়ে ওর কপালে হাত দিয়ে দেখে যে জ্বর অনেকটাই কমে গেছে। তনয় হেসে ফেলে, তারপর বলে, আমি ঠিক আছি। বিছানায় শোয়া বাদ দিয়ে তুমি টুলের উপরে কেন ঘুমাচ্ছিলে? সাথিকা তনয়ের কপাল থেকে হাত সরিয়ে নিয়ে বলতে থাকে, না মানে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আপনার এখন কেমন লাগছে? বিছানা থেকে উঠেছেন কেন? আমার এখন একটু ভালো লাগছে। বউয়ের সেবায় স্বামী সুস্থ না হয়ে পারে। আমি তো ভাবলাম যে ভয়ে তুমি আমার পাশে শোনি, আমার জ্বরটা যদি তোমারও হয়ে যায়। বলে আবার হাসতে থাকে তনয়। সাথিকা লাজুক একটা হাসি দিয়ে বলে, জ্বর? ঝড় কি ছোঁয়াচে রোগ নাকি, যে আপনার পাশে থাকলে আমারও হয়ে যাবে? আর সেই ভয় থাকলে রাত জেগে কি আর আপনার সেবা করতাম নাকি? জ্বর হলে কি মানুষ মারা যায় নাকি? সামান্য জ্বরেই যদি তুমি এত সেবা যত্ন করো, তাহলে বড় কোনো অসুখ হলে তো আর সেবাই করতে চাইবে না। সব সেবা এখনই দিয়ে দিবে মনে হচ্ছে। আপনি এত রাতে বিছানা থেকে উঠেছেন কেন? দেখেছো, তোমার সাথে কথা বলতে গিয়ে বাথরুমে যাওয়ার কথাও ভুলে গেছি। এই সাহায্যটা আশা করি করবে। চলুন, আমি নিয়ে যাচ্ছি। বলে সাথিকা তনয়ের হাতটা ধরে বাথরুমের ভেতরে নিয়ে যায়। তারপর ও বের হয়ে আসে আর ভাবতে থাকে যে তনয় সত্যিই একা যেতে পারছিল না, নাকি ইচ্ছে করে ওকে নিয়ে যেতে বললো।
তনয় বাথরুম থেকে বের হওয়ার পর সাফিকা আবার ওর হাত ধরে বিছানা পর্যন্ত নিয়ে আসে। তারপর বিছানায় শুয়ে তনয় পেটে হাত দিয়ে বলতে থাকে, জ্বর তো চলে গেছে, কিন্তু পেটের মধ্যে যে ইঁদুর ছুঁচোর মতো দৌড়াচ্ছে সেগুলো তাড়াতে পারলে আরো ভালো হতো, কিন্তু এত রাতে কাউকে বিরক্ত করতে চাচ্ছিলাম না। কথাটা বলে তনয় সাফিকার দিকে তাকায়। সাফিকা তনয়ের কথার মানে বুঝতে পেরে বলে, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আসছি। বলেই সাফিকা রুম থেকে বের হয়ে যায়। তনয় সাফিকাকে উদ্দেশ্য করে বলল, দেখো ফ্রিজে যা থাকে তাই নিয়ে আসো, এটা কিছু হলেই চলবে। সাফিকা ফ্রিজ খুলে দেখে যে ঠান্ডা ভাত আর তরকারি আছে, আর বাকি যা আছে সব ঠান্ডা। এত রাতে এগুলো গরম করার চাইতে গরম কিছু রান্না করাই ভালো। সাফিকা রান্নাঘরের দরজাটা বন্ধ করে দেয় যেন কারোর কোনো অসুবিধা না হয়। এত রাতে সবাই ঘুমোচ্ছে। তারপর নুডলস সিদ্ধ করে ফ্রিজ থেকে আগে থেকেই কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে আর ডিম দিয়ে নুডলসটা রান্না করে তনয়ের জন্য নিয়ে যায়। সাফিকা রান্নাঘর থেকে বের হতেই দেখতে পায় যে তুষার ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খাচ্ছে। দুজন দুজনকে দেখে চমকে যায়। তারপর তুষার সাফিকার দিকে এগিয়ে গিয়ে বলে, এত রাতে তুমি রান্না করে কি করছো? হুম। সাফিকা আমতা আমতা করে বলল, আপনার ভাইয়ের ক্ষুধা পেয়েছে তাই, আসলে রাতেও কিছু খাইনি। এখন কি অবস্থা ভাইয়ার? জ্বর কি কমছে? হ্যাঁ, এখন একটু সুস্থ। তাই বলে তুমি এত রাতে রান্না করবে? ভাইয়ার কি জ্ঞান কাণ্ড বলে কি কিছু নেই? এত রাতে তোমাকে রান্না করতে পাঠিয়েছি। সাফিকা তাড়াতাড়ি করে তুষারকে বলতে থাকে, আরে উনি কিছু রান্না করতে বলেননি, আমি রান্না করলাম। ভাবলাম ঠান্ডা খাবার খাওয়ার থেকে কিছু রান্না করে দেই। ফ্রিজে কি খাবার নেই নাকি? গরম করে দিলেই তো হয়, আবার রান্না করতে হবে? আস্তে। এই কথা বলতে না বলতে সাফিকা দেখতে পায় যে তনয় রুম থেকে বের হয়ে এসছে। সাফিকা ওর হাতের ট্রেটা পাশে টেবিলের উপর রেখে তনয়ের দিকে এগিয়ে যায়। তনয় তুষারকে দেখে জিজ্ঞেস করে, তুই এত রাতে এখানে কি করছিস? আমি তো পানি খেতে এসেছিলাম, দেখলাম সাফিকা এত রাতে রান্না করছে। তা তুমি এখন ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। তোকে না বলেছি সাফিকাকে এখন থেকে ভাবি বলবি? আগে যাই বলতি না কেন, এখন ও তোর ভাবি, সো ভাবি বলবি। তারপর সাফিকাকে উদ্দেশ্য করে বলল, আর তুমি এত রাতে আবার কি রান্না করতে গিয়েছো? তুষার আর কিছু না বলে ওখান থেকে চলে গেল। সাফিকা তনয়কে ধরে রুমে নিয়ে যেতে যেতে বলল, আপনি আবার বিছানা থেকে নেমেছেন কেন? আমি তো যাচ্ছি। আচ্ছা, কথা না বলে চুপচাপ এখানে বসুন, আমি খাবারটা নিয়ে আসি। আমি কি তোমাকে রান্না করতে বলেছি নাকি? তারপর নুডলস এনে চামচ দিয়ে তনয়কে খাইয়ে দিতে লাগলো সাফিকা। তনয় চামচটা সাফিকার মুখের দিকে দিয়ে বলল, আমি একাই খাবো নাকি? তুমিও খাও। এত কষ্ট করে রান্না করলে একটু টেস্ট করে দেখবে না? সাফিকা নিজের মুখ সরিয়ে নিয়ে তনয়কে বলল, আমি তো রাতে খেয়েছি, আপনি খান। আর আমার রান্নার টেস্ট আমার জানা আছে। তনয় জোর করে সাফিকাকে খাইয়ে দিয়ে বলল, আমার সাথে খাও এখন। আমার বউয়ের হাতে রান্না যে এত সুস্বাদু তা তো আগে জানতাম না। সাফিকা মুখের খাবারটা শেষ করে নিয়ে বলল, আগে কি আমাকে বউ ভেবেছেন? আমাকে তো শুধুমাত্র একটা সমস্যা মনে করেছেন, আর সমস্যা মানেই তো বিরক্তিকর জিনিস। ওকে, নেক্সট টাইম আমার বউকে বউ হিসেবে দেখ, আর তার সব দিকেই খেয়াল রাখবো। এখন এটাই যে আমার দায়িত্ব। এতদিন তো কোন অন্ধকারে ডুবেছিলাম, আজ আলোর দিশা খুঁজে পেয়েছি। সেই আলোয় আমি আমাদের বাকি জীবনটা আলোকিত করে নিতে চাই। খাওয়া শেষ করে সাফিকা ও তনয়ের পাশে শুয়ে পড়ল। তনয়ের জ্বর কিছুটা কমলে ওর শরীরের উত্তাপ সাফিকা অনুভব করতে পারছিল। সকালে তনয় অনেকটা সুস্থ হয়ে উঠলেও তনয়ের বাবা মা ওকে অফিসে যেতে বারণ করলো। তনয় অফিস থেকে একদিনের ছুটি নিয়ে নিল। ওর হাতে কি হয়েছিল তা এখনো কেউ জানে না। আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে কেউ কিছু জানতেও চায়নি। ব্যাপারটা তনয়ের জন্য ভালোই হয়েছে, না হলে সবাইকে মিথ্যে বলতে হতো। সত্যিটা তো আর বলা যাবে না। হাতে ড্রেসিং করানোর জন্য তনয় হাসপাতালে যাবে শুনে সাফিকা ওর পিছু নিল। তনয়ের অনিচ্ছা সত্ত্বেও সাফিকার অনুরোধ ফেলতে পারল না। সাফিকা আজ প্রথম তনয়ের সাথে বাইরে বের হয়েছে। এক রিকশায় দুজনে পাশাপাশি বসেছে। এ যেন এক অন্য রকম অনুভূতি। সাফিকার স্বপ্নগুলো যেন পূরণ হতে চলেছে এক এক করে। তনয়ের সাথে রিকশায় যেতে ভালোই লাগছে ওর কাছে। তনয় রিয়ার সাথে অনেকবার অনেক জায়গায় ঘুরেছে, তবে আজ সাফিকার সাথে ঘুরতে ওর অন্য রকম ভালো লাগছে। যদি ওরা ঘুরছে না, ডক্টরের কাছে যাচ্ছে, তারপরও এটাকে ওর এক ধরনের ঘোরাঘুরি মনে হচ্ছে। ডাক্তার দেখানোর শেষে ওষুধ নিয়ে ওরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিল। সাফিকা এর আগে শহরে তেমন একটা আসেনি, আসলেও কিছু ঘুরে দেখেনি। আজ তনয়ের সাথে বের হয়ে মনে হচ্ছে সারা শহর একদিনেই ঘুরে শেষ করে দেবে। তনয় অসুস্থ না হলে সাফিকা আজকেই ওকে নিয়ে ঘুরতে পড়তো।
কিন্তু এখন এই কথাটা বলাটা ঠিক হবে না। তনয় হয়তো সাফিকার মনের অবস্থাটা বুঝতে পেরেছিল, তাই রিক্সাওয়ালাকে বলল পাশের একটা রিসর্টে নিয়ে যাওয়ার কথা। তনয়ের মুখে রিসর্টের কথা শুনে সাফিকা খুশিও হলো, আবার কিছুটা অবাকও হলো বটে। তারপর বলল, বাসায় যাবেন না? এখন আবার রিসোর্ট কেন? আপনি না অসুস্থ? তুমি এত কথা বলো কেন? আমি কি অনেক অসুস্থ নাকি? হাতে একটু লেগেছে আর কি। আচ্ছা, আপনার হাতটা কাটলো কিভাবে কি? তনয় যেন এই ভয়টাই পাচ্ছিল এখন সাফিকাকে কি উত্তর দিবে। তারপর অনেক ভেবে চিন্তে বলল, আমার অফিসের টেবিলটা ভেঙে গিয়েছে, ওইটার কাচের টুকরো হাতে লেগেছিল, তাই আর কি। আপনার হাতে কি করে লাগলো? কিভাবে আবার? আমার হাতটা ওখানে ছিল। আচ্ছা চলো, আমরা চলে এসেছি রিসর্টে। তারপর দুজনে অনেক মজা করলো। দুপুরে কিছুটা পরে বাসায় ফিরতেই তনয়ের মা তনয়ের দিকে এগিয়ে এসে বলল, দেখি বাবা, তুই ঠিক আছিস তো? ডাক্তার দেখাতে এত সময় লাগে? কোথায় ছিলে তোরা? তনয়ের মাকে শান্ত করে বলল, তুমি একটু বেশি চিন্তা করছো, আমি তো ঠিক আছি। আমি সাফিকাকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, সারাদিন বাসার মধ্যে বন্দি থাকে। ওর মা অনুশোচনার সুরে বলতে লাগলো, ঘরে বন্দি তো আমিও থাকি, কই আমার কথা তো কেউ কখনো এভাবে চিন্তা করে না। আর বউ আসতে না আসতে বন্দি হয়ে গেল। মা তুমি বিষয়টা অন্যভাবে কেন নিচ্ছ? সাফিকা গ্রাম থেকে এসেছে, এমন পরিবেশে থেকেও অভ্যস্ত নয়। আর তাছাড়া ওর উপর দিয়ে যা ধকল যাচ্ছে তোমার বোঝা উচিত। তুমি ওকে একটু সাপোর্ট করবে তা নয়, তুমি ওর উপর আরো প্রেশার ক্রিয়েট করছো। তুমি কেন ওকে আপন করে নিতে পারছো না? সাফিকা তনয়ের হাত ধরে ওকে শান্ত করানোর চেষ্টা করে বলল, আপনি চাচিকে এসব কি বলছেন? চুপ থাকুন, চাচি আমাকে অনেক ভালোবাসে, আপনি শুধু শুধু ভুল বুঝছেন। তনয়ের মা সাফিকাকে উদ্দেশ্য করে বলল, আমার ছেলেটাকে তো হাত করে নিয়েছিস, আর স্বামীকে তো অনেক আগেই হাত করে রেখেছিস। আমাকে হাত করা তো সহজ নয়। বলেই উনি ওখান থেকে চলে গেলেন। তনয় নিজের মাকে বোঝানোয় ব্যর্থ হয়ে সাফিকার সাথে রুমে চলে গেল। সাফিকার মনটা খারাপ হয়ে গেল। ওর জন্য ওর চাচি তনয়কে ভুল বুঝছে, আর তনয়ও ওর মায়ের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে চলতে দেওয়া যায় না। সানিয়া আজ ফোন করে জানালো যে সাফিকার বিয়ে হয়ে গেছে শুনে রিমন নাকি আবার বিদেশে চলে গেছে। কথাটা শুনে সাফিকা যেন খুশিতে লাফিয়ে উঠল। তনয় অনেকদিন পর সাফিকাকে এত খুশি দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আজ এত খুশি? সাফিকা খুশিতে তনয়কে জড়িয়ে ধরে বলল, ওই রিমন ইডিয়েটটা আমার বিয়ের কথা শুনে আবার বিদেশে চলে গেছে। আমার কি যে আনন্দ লাগছে, আমি আবার বাড়ি যেতে পারবো, আনন্দে ঘুরে বেড়াবো, ভাবতেই ভালো লাগে। তনয় সাফিকার কাঁধে হাত রেখে বলল, আমাকেও নেবে নাকি? একাই পারি জমাবে? তনয়ের কথা শুনে সাফিকা যেন মেঘনা চাইতেই জল পেয়ে গেল। খুশির পরিমাণ দ্বিগুণ করে বলল, আপনি যাবেন আমার সাথে? তুমি নিলে তো যেতেই পারি। আগে ছিল দাদু বাড়ি, এখন তো শ্বশুর বাড়ি, যেতে তো হবেই। তবে কিছুদিন ওয়েট করতে হবে, পারবে তো? খুব পারবো। তারপর সাফিকা দিন গুনতে শুরু করলো যে কবে বাড়ি যাবে। সাফিকার অপেক্ষার প্রহর শেষ হয়েছে। কয়েক মাস পর ও নিজের গ্রামের ফিরবে। তনয় অফিসে কিছুদিনের ছুটি হয়েছে পূজার, আর এই ছুটিটাকেই ও কাজে লাগাতে চায়। সাফিকা কাল থেকে ব্যাগ গোছানো শুরু করেছে। আজ সকাল থেকে বারবার শুধু ঘড়ি দেখছে যে কখন বের হবে। তনয়ের মায়ের মনটা কিছুটা খারাপ। উনি ভেবেছিলেন যে তনয় হয়তো সাফিকাকে মেনে নিতে পারবে না, কিন্তু এখন দুজনকে একসাথে দেখে কিছুটা মন খারাপ হলেও নিজের ছেলের হাসি মুখ দেখে সব ভুলে গেছেন। উনি তো এটাই চেয়েছিলেন যে তনয় যেন খুশি থাকুক। সাফিকার সাথে যদি তনয় খুশি থাকে তাতে ক্ষতি কি? সাফিকা ভেবেছিল যে তনয়ের মা গোমরা মুখে ওদের বিদায় দিবে, কিন্তু বের হওয়ার একটু আগে তনয়ের মা সাফিকাকে ডেকে পাঠালো। তারপর সাফিকার হাত দুটি ধরে বলতে লাগলো, সাফিকা, তুই আমাকে ক্ষমা করে দিস। নিজের চাচি হয়ে তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুই আমার কত খেয়াল রেখেছিস। আমার পরিবারের জন্য তোর মতো মেয়েই ঠিক। আমার সংসার পরিবার সব কি সুন্দর করে গুছিয়ে ফেলেছিস এই কদিনে। আমি আসলে তনয়ের বিষণ্ণতাকে মেনে নিতে পারছিলাম না। আমি ওর জন্যই তোকে দেখতে পারতাম না। আমি বুঝতে পারিনি যে একটা ভালো বউ হলে ভালোবাসা দিয়ে সবকিছু জয় করে নিতে পারে। এখন আমার তুষারের জন্য আমার লক্ষ্যে একটা মেয়ে পেলেই হবে। এটুকু বলতেই উনি কান্না করে দিলেন। সাফিকা ও শাশুড়ির হাতে হাত রেখে বলতে লাগলো, চাচি, আপনার জায়গায় অন্য কেউ হলে ও হয়তো একই কাজ করত। সব মায়েরাই চায় যে তাদের সন্তান সুখে থাকুক, আপনিও তাই চেয়েছিলেন, এতে দোষের কিছু নেই। আর আমি কষ্ট পেয়েছি ঠিক, তবে আপনি তো আমার উপর কোনো অত্যাচার করেননি। আর এই কয়দিনের জমিয়ে রাখা কথাগুলো না হয় আমরা সারা জীবন ধরে চালিয়ে যাব। এখনো চাচি মা বলবি না? আমার তো এখন দুইটা মেয়ে, তন্নি আর তুই।
আর এই গয়নাগুলো রাখ, এগুলো বউয়ের জন্য গড়িয়ে রেখেছিলাম, এতদিন দিইনি, তবে আজ সময় এসেছে এগুলো তার প্রকৃত হকদারের কাছে পৌঁছানোর। সাথিকা ও শাশুড়ির হাত থেকে গয়নাগুলো নিতে নিতে বলল, এগুলোর কি দরকার ছিল? আপনাদের ভালোবাসাই আমার কাছে যথেষ্ট। একটা মেয়ের কাছে তার পরিবারের ভালোবাসার চাইতে বড় আর কি হতে পারে মা? সাথিকার মুখে মা ডাক শুনে উনি সাথিকাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন। তারপর বলেন, আমার ছেলেটাকে ওখানে দেখে শুনে রাখিস মা, মায়ের মন বুঝিস তো। আপনারাও চলেন, অনেক দিন যান না, ভালো লাগবে সবাই একসাথে গেলে। তনয়ের মা মিষ্টি একটা হাসি দিয়ে বললেন, বিয়ের পর তনয় প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছে, সেখানে আমরা সবাই কি করে যাই, এবার তোরা ঘুরে আয়, এরপর আমরা সবাই একসাথে যাব। সাথিকা ভীষণ খুশি যে ওর চাচি আবার ওকে আগের মতো ভালোবাসা শুরু করে দিয়েছে। তনি এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে সবটাই শুনছিল। এবার এসে নিজের মায়ের গলা জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার মা দেখছি বৌমাকে পেয়ে নিজের মেয়েকেই এবার ভুলে যাবে। সাফিবা ভাবি, সরি ভাবি, তুমি তো দেখছি জাদু জানো, কয়দিনে আমাদের পরিবার রং পাল্টে দিয়েছো। তনয়ের মা নিজের মেয়ের নাক ধরে বলতে লাগলেন, ওর থেকে তোর শিখতে হবে কি করে সংসার করতে হয়। তনি নিজের নাক থেকে মায়ের হাত সরিয়ে দিয়ে বলল, মা, তোমার এই পিচ্ছি মেয়েটাকে ওকে বড় হতে দাও, তারপরে না হয় সংসার শিখিও। আর কত বড় হতে চাস? তুষারের জন্য একটা টুকটুকে বউ এনে তোর বিদায়ের ব্যবস্থা করব, তাহলেই আমি নিশ্চিন্ত। তারপর তনি সাথিকাকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া তোমাকে ডাকছে, কি যেন খুঁজে পাচ্ছে না। তারপর সাথিকা ওখান থেকে চলে গেল। সবার থেকে বিদায় নিয়ে সাথিকা আর তনয় বের হয়ে গেল। পুরো ট্রেনে সাথিকা তনয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে। তনয় এই কয়দিনে সাথিকাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছে। আসলে সাথিকার মতো মেয়েকে ভালো না বেশি কোথায় যাবে। স্টেশনে পৌঁছানোর আগেই সাথিকার ঘুম ভেঙে গেল। স্টেশন থেকে নেমে ওরা একটা রিক্সা নিল। তারপর সাথিকাদের বাড়ির সামনে গিয়েই দেখতে পেল যে সানিয়া গেটের বাইরে ওদের জন্য অপেক্ষা করছে। সাথিকাকে দেখেই ছুটে এলো। সাথিকা ও রিক্সা থেকে নেমেই সানিয়াকে জড়িয়ে ধরল। তনয় রিক্সা ভাড়া দেওয়া বাদ দিয়ে নীরব দর্শকের মতো দুই বোনকে দেখতে লাগলো। সানিয়া ওর মাকে জোরে জোরে ডাকতে লাগলো। ওর ডাক শুনে শুধু ওর মা নয়, আশেপাশে অনেকেই জমা হলো। এতদিন পর সাথিকাকে দেখে সবাই অনেক খুশি। তনয় কে যেন কারো চোখেই পড়ছে না। তনয় রিক্সা ভাড়া মিটিয়ে ব্যাগগুলো নিতে যাবে, তখন সাথিকার বাবা এসে একটা ছেলেকে ইশারা করতেই ব্যাগ নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। সাথিকার বাবা সবাইকে উদ্দেশ্য করে বলল, এই যে আমার সাপিকার বর, তোমরা তো পাগল হয়ে গিয়েছিলে ওকে দেখার জন্য, এবার দেখো। সাথিকার বাবার কথা শুনে সানিয়া আর সাথিকা সহ সবাই ওইদিকে তাকালো। সাথিকার পাশের বাড়ির এক চাচি বলে উঠল, এ তো আমাদেরই ছেলে, একে আর নতুন করে দেখার কি আছে। তারপর আস্তে আস্তে সাথিকাদের বাড়ির সামনে থেকে ভিড় কমতে লাগলো। সাথিকা অনেকদিন পর নিজের রুম পেয়ে ভীষণ খুশি। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লো। তনয় ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে দেখে যে সাথিকা শুয়ে আছে। তনয় বিছানায় বসে বলল, নিজের বাড়ি এসে আমাকে দেখছি ভুলেই গেছো, আমার কথা কি মনে আছে? তনয়ের কথা শুনে সাথিকা বিছানা থেকে উঠে পড়ল। এতক্ষণ তনয়ের কথা ওর আসলেই মনে ছিল না। এবার তনয়ের দিকে তাকিয়ে বলল, আপনাকে কি করে ভুলতে পারি বলুন? এরকম জলজান্ত একজন মানুষ সামনে থাকতে তাকে ভুলে যাব? তনয় সাথিকার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমার তো তাই মনে হচ্ছে। আপনার মনে হলেই হলো, আমাদের গ্রামে এসেছেন, আজ আমি আপনাকে সারা গ্রাম ঘুরে দেখাবো। আজকেই তুমি ক্লান্ত হয়ে যাওনি? আর এমন ভাবে বলছো যেন এই গ্রামে আমি প্রথম আসলাম। নিজের বাড়িতে আসতে কেউ ক্লান্ত হয়? আমার তো এখনই ছুটে যেতে ইচ্ছে করছে। যাবেন? নিজের গ্রাম হলেও আপনি এখনো এর কিছুই চেনেন বলে মনে হয় না। তা অবশ্য ঠিক। আর এখন যাবে? মাত্র আসলাম। তনয়ের কথা বলতেই সানিয়া ওদের রুমে ঢুকে পড়ল। সাথিকা আর তনয় পাশাপাশি শুয়ে আছে দেখে সানিয়া মুখ ঘুরিয়ে নিয়ে বলল, সরি, আমি নক না করে এই রুমে ঢুকে পড়েছি। আসলে মা ডাকছে খাওয়ার জন্য। তনয়ের সাথিকা উঠে বসলো। তারপর তনয় বলল, মুখ ঘোরাতে হবে না, ভেতরে আসো, বসো। সানিয়া চলে যেতে যেতে বলল, এখন বসবো না, তাড়াতাড়ি আসুন, ক্ষুধার লাগেনি আপনাদের? খাওয়া দাওয়ার পর সাথিকা সানিয়ার সাথে গ্রাম দেখতে বেরিয়ে পড়ল। তনয় অনেক ক্লান্ত ছিল, তাই শুয়ে পড়ল। সন্ধ্যা হয়ে গেছে, তবুও সাথিকাদের ফেরার নাম নেই। তাই তনয় ওদের খুঁজতে বেরিয়ে পড়ল। কিন্তু ও গ্রামের তেমন কিছুই চিনে না, কোথায় বা ওদের খুঁজবে।
সানিয়া আর সাফিকা বাড়ি ফিরে আসলেও যে ওদের খুঁজতে বেরিয়েছে সেই তনয়ের আর খোঁজ নেই। ফোনটাও রেখে গিয়েছে। সন্ধে কেটে রাত হয়ে যাচ্ছে, তবুও তনয়ের ফেরার নাম নেই। সাফিকা ভীষণ চিন্তায় পড়ে গেল। এদিকে তনয়ের মা ফোন দিচ্ছে বারবার। সাফিকা কি বলবে বুঝতে পারছে না। সবাই চিন্তা করছে। সাফিকার বাবা লোক পাঠিয়েছে তনয়কে খোঁজার জন্য, নিজেও খুঁজতে বেরিয়েছে। রাত কিছুটা গভীর হয়ে গেছে। সাফিকার কান্নাগুলোকে চেপে রেখে তনয়ের ফেরার অপেক্ষায় আছে। এমন সময় সাফিকার বাবা তনয়কে নিয়ে আসলো। তনয়ের মাথায় কেউ একজন লাঠি দিয়ে আঘাত করেছে পেছন থেকে। সে একজন আর কেউ নয়, চেয়ারম্যানের ছেলে জীবন। তার মানে ও বিদেশে যায়নি। সবাইকে মিথ্যে বলেছিল যেন সাফিকা গ্রামে আসে। তনয়কে আরো মারতো, কিন্তু ভাগ্যক্রমে সেখানে সাফিকার এক চাচা পৌঁছে যায়। আর তাকে দেখে রিমোটা চলে যায়, কারণ ওর চাচার সাথে আরো কিছু লোকজন ছিল। ওনারা একটা কাজ থেকে ফিরছিলেন। তারপর ওনারাই তনয়কে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল। তনয়কে ব্যান্ডেজ করা শেষ হলেই ওনারা সাফিকার বাবাকে খবর দেয় আর বাড়ি নিয়ে আসে। তনয়ের মাথায় ব্যান্ডেজ দেখেই সাফিকা ছুটে যায় ওর কাছে। তারপর কান্না করতে করতে বলে, আপনি একা কেন বের হয়েছিলেন? কালকেই আমরা ফিরে যাব, আর আপনাকে এখানে আসতে দিব না। তনয় রুমে গিয়ে সাফিকাকে শান্ত করে বলল, আরে কিছুই হয়নি, আমি ঠিক আছি এখন। তুমি চিন্তা করবে বলে তোমাকে জানাতে বারণ করেছিলাম। হাসপাতালে গিয়ে কান্নাকাটি শুরু কর। আর ওই রিমনের ভয়ে তোমাকে ফিরে যেতে হবে না। আমি পুলিশে খবর দিয়েছি, ওরা ওর ব্যবস্থা করবে। আমরা যে কয়দিন আছি ও আর আমাদের বিরক্ত করতে পারবে না। আর বাসায় এ কথা জানানোর প্রয়োজন নেই। মা অযথা চিন্তা করবে। সাফিকা তনয়ের মাথাটা ঘুরে ফিরে দেখছিল। তনয় একটানে সাফিকাকে নিজের বুকে টেনে নিয়ে বলল, তুমি পাশে থাকলে এসব ছোটখাটো আঘাতে আমার কিছুই হবে না। তুমি তো আছোই সেবা করার জন্য। বউয়ের সেবা পেলেই আমি সুস্থ হয়ে যাব। সাফিকা তনয়কে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর কখনো এমনটা করবেন না। নিজের খেয়াল রাখতে পারেন না। আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে? মাকে কি জবাব দিতাম? আচ্ছা, এখন তো আমি ঠিক আছি নাকি? এবার কান্না থামাও আর একটু হাসো। এই অবস্থায় কেউ হাসতে পারে? তুমি হাসো। তারপর সাফিকা ওর মনে থাকা সব শঙ্কাগুলো তনয়কে জানায়। তনয়কে না পাওয়ায় ও কিসের কিসের ভয় পাচ্ছিল, সেগুলো শুনে তনয় হাসতে থাকে। পরদিন দুপুরের মধ্যেই তনয়ের মা বাবা, তন্নি, তুষার সবাই এসে হাজির। তনয়ের মা তনয়কে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তনয় মানা করলেও সাফিকার বাবা ওর বাবাকে সবটা জানিয়ে দিয়েছে। সাফিকা ভয়ে ছিল যে তনয়ের মা হয়তো ওকে আবার কথা শোনাবে, কিন্তু তার কিছুই হলো না। বরং তিনি সাফিকাকে জানালো যে এখানে আর ওকে আসতে দিবে না। আবার যদি কোনো বিপদ হয়, সাফিকা বা তনয় কাউকেই আর এখানে বেশি আসতে দিবে না। সাফিকার পরিবারই ওখানে গিয়ে ওদেরকে দেখে আসবে। এক জায়গায় দেখা হলেই চলবে। তনয় সবাইকে বোঝানোর চেষ্টা করলো যে রিমন আর ওদের বিরক্ত করবে না, কিন্তু ওর কথা কেউ মানতে নারাজ। তনয়ের মা পরদিনই ওদের সবাইকে নিয়ে ফিরে গেল। সাফিকা তনয়ের কথা চিন্তা করে আর থাকতে চাইল না। ও চায় না যে ওর জন্য তনয়ের আর কোনো ক্ষতি হোক। সাফিকা আজও মনে করে যে রিমনই খোঁজ নিয়ে ওর বিয়ে ভেঙেছিল। তনয় ও হয়তো সত্যিটা কখনো ওকে জানাবে না। আসলে সব সত্যি সবাই না জানলেও হয়তো চলে, কিছু সত্যি না জানাই ভালো। 3 বছর পর আজ তুষারের বিয়ে। পারিবারিক ভাবেই ওর বিয়েটা হচ্ছে। সাফিকা ওর 1.5 বছরের বাচ্চাটাকে তনয়ের মায়ের কাছে দিয়ে বলল, মা, আপনার নাতনির দায়িত্ব কিছুক্ষণের জন্য আপনাকেই দিয়ে দিলাম। আমি কিন্তু তুষার ভাইয়ের বিয়েতে বরযাত্রী যাব। তনয়ের মা নিজের নাতনিকে কোলে নিতে নিতে বললেন, আমার নাতনি তো আমার কাছেই থাকে সারাদিন, আজ আবার নতুন কি? তুমি কিছু সময় কেন? পুরো দিন থাকলেও আমার নাত তোমাকে খুঁজবে না। এখনকার বাচ্চাদের কি আর মা লাগে নাকি? চিন্তা করো না। কিন্তু তখনই তনয় এসে নিজের মেয়েটাকে মায়ের কোল থেকে নিয়ে সাফিকার কোলে দিয়ে বলল, মেয়ে রেখে গিয়ে সবাইকে এটা বোঝাতে চাও নাকি যে তুমি এখনো সিঙ্গেল? আমার মেয়েটাকে কোল থেকে একটু নামাবে না? মেয়ে না থাকলে তোমাকে দেখে বোঝার উপায় আছে যে তুমি বিবাহিত, আবার তোমার একটা মেয়েও আছে। বলেই তনয় সাফিকাকে টেনে নিয়ে গেল। সাফিকা করুণ চোখে ওর শাশুড়ির দিকে তাকাতেই ওর শাশুড়ি মিটিমিটি হাসতে লাগলো। ওদের যাওয়া দেখতে লাগলো আর ভাবতে লাগলো যে তুষারের বউটাও যেন সাফিকার মতোই হয়। ওনার পরিবারের সুখগুলো যেন সারা জীবন এভাবেই বজায় থাকে।